আমাদের আজকের গল্প সুকান্ত দাসের কলমে মণ্ডপে খুন। গল্প পাঠে রয়েছে শুভ, শুভম, রাজ চট্টোপাধ্যায়, সৌমিক এবং আমি অপূর্ব। পোস্টার ডিজাইন করেছে কৃষ্ণেন্দু মণ্ডল। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। আমি সামনে বসে থাকা লোকটার কথাগুলো শুনে একটু অবাক হয়ে গেলাম, কিন্তু মোহন এতক্ষণ ধরে তার কথাগুলো শুনে চলেছিল। তবে সে কেন অবাক হলো না সেটা বুঝতে পারছি না। মোহনকে আমি যতটা চিনি এত সহজে অবাক হওয়ার মতো পাত্র সে নয়। মোহনলালের মুখ গম্ভীর, তার ফর্সা মুখ কেমন যেন কুঞ্চিত হয়ে এসেছে। আমিও চুপ করে আছি। মোহনলালও চুপ করে আছে দেখে লোকটা আবার বলল, দেখুন, আমি বুঝতে পারছি মোহনবাবু, আপনি যেটা ভাবছেন সেটা আমার মাথায় এসেছে, কিন্তু বুঝতেই তো পারছেন বাড়িতে এমন একটা পুজো রয়েছে, তার ওপর যদি এমন একটা ব্যাপার ঘটে যায় তাহলে কার না চিন্তা হয়। কিন্তু দিগন্তবাবু, রঘুনাথপুরের জগদ্ধাত্রী পুজো এসে এমন একটা ঝামেলায় জড়িয়ে পড়তে হবে সেটা কিন্তু আমি কখনো ভাবিনি। আর তাছাড়া তো বুঝতেই পারছেন, পুজো সবে শুরু হলো, তার মধ্যেই এমন একটা ব্যাপার ঘটে গেলে সেটা কি ঠিক হবে? তাহলে আপনি একবার ভেবে দেখুন আমাদের দিকটা। আমাদের বাড়িতে পুজো, এত বছরের বনিদি পুজো, আর তার মধ্যেই এমন একটা সমস্যা ঘটে গেল। কি করা যায় বলুন তো? পুলিশের ঝামেলা তো একটা রয়েছেই, ওর মধ্যে অনেকে বাড়িতে রয়েছে, বুঝতেই পারছেন ব্যাপারটা। তাছাড়া আশেপাশে মানে এলাকায় আমাদের বাড়ির একটা নাম রয়েছে, তাই পুলিশ পুজোর মধ্যে তেমনভাবে কোনো ঝামেলা করতে পারছে না। তবে পুজো মিটে গেলেই যে পুলিশের ঝামেলা শুরু হবে সেটাও বুঝতে পারছি ভালোভাবেই। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? আপনাদের বাড়িতে ঘটনাটা ঘটেছে, কাল খবরটা আমিও শুনেছিলাম, কিন্তু বিশেষ কিছু কারণে সেখানে যাওয়া হয়নি। মোহন হঠাৎ করেই একটা মিথ্যে কথা বলে দিল। কাল যখন ঘটনাটা ঘটেছে তখন আমি এবং মোহন ওই বাড়িতেই ছিলাম, এবং মৃতদেহ খুব ভালো করে আমি আর মোহন পর্যবেক্ষণ করেছি। যদিও সমস্ত কিছু একটু দূর থেকেই করা হয়েছে, তবুও দূর থেকে হলেও মোহন যা বুঝতে পারবে সেটা আমি হয়তো সামনে থেকেও বুঝতে পারবো না। কিন্তু বুঝতে পারলাম কোনো একটা বিশেষ কারণে মোহন সেটা খুলে বলতে চাইল না, মিথ্যে বলল। তাই আমি আর কোনো উচ্চবাচ্য করলাম না। লোকটা আবার বলল, দেখুন, এই পুজোর মধ্যে কোনো রকম ঝামেলা আমি চাইছি না। তবে আমি চাইছি আপনি যখন রঘুনাথপুরে আছেন তখন একবার আমাদের বিষয়টা দেখুন। আর কাল পঞ্চমী গেলে আজ ষষ্ঠী, বাকি আর 4টে দিন রইল। তারপরে আশা করি আপনি এখানে থাকবেন। যদি একান্ত না থাকার কথাও থাকে তাহলেও থেকে যান, আমাদের বিপদ থেকে উদ্ধার করুন। পুজোর সময় তাছাড়া আমাদের বাড়িতেই প্রথমবার কোনো খুন হলো মোহনবাবু। মোহন একদৃষ্টিতে সামনের টেবিলের দিকে তাকিয়েছিল। আসলে আমরা যেখানে বসে আছি তার পাশাপাশি 3টে চেয়ার। একপাশে পূজা মণ্ডপ, আজ ষষ্ঠী, তাই পুজো মণ্ডপের কাজ প্রায় শেষ হয়ে এসেছে। তবে বনেদি বাড়ির পুজো বলে কথা, বাড়ির পুজো বলেই বোধহয় নিজেদের মতো করেই পুজো আর্চা করা হয়। এ সময় লোকজন খুব একটা নেই। তাছাড়া গলি থেকে বাইরে বেরিয়ে বড় রাস্তার কাছে গেলেই একটি বড়সড় পুজোও হয়। কাল রাতেও দেখেছি সেই মণ্ডপের কাছে কাতারে কাতারে লোক হেঁটে যাচ্ছে, একটু দাঁড়ানোরও জায়গা নেই। সেই তুলনায় এদিকটা বেশ ফাঁকা, আর তাতে আমার এবং মোহনের বেশ ভালোই হয়েছে। একবার মুখ তুলে তাকিয়ে দেখলাম জগদ্ধাত্রী ঠাকুরের মূর্তিটা, তারপর আবার এদিক ওদিক তাকিয়ে দেখতে লাগলাম। মণ্ডপটা বেশ বড়, তবে যেমনটা হয়। বাড়ির মধ্যে উচ্চতা খুব একটা বেশি নয়, তবে মূর্তিটা যিনিই বানিয়ে থাকুন না কেন বড্ড সুন্দর বানিয়েছেন। দেখলেই মনে হয় যেন মূর্তির দিকে তাকিয়ে থাকি। তাছাড়া জগদ্ধাত্রী মূর্তির মধ্যে একটা অদ্ভুত স্নিগ্ধ ভাব থাকে, তা আমি এখানে 2-1টা ঠাকুর দেখতে বেরিয়েই বুঝতে পেরেছি। তবে মোহন কিন্তু বেরোয়নি, সে বাড়িতেই ছিল। লোকটা আরও কিছু বলেছিল, তবে আমার সেটা ভালো লাগছিল না শুনতে। আর কেন জানি না, তাই আমি চেয়ার ছেড়ে উঠে সামনে মণ্ডপের কাছে এগিয়ে যেতে গিয়ে দেখলাম একটি 16-17 বছরের ছেলেকে জগদ্ধাত্রী মূর্তির পাশে নিচের দিকে মেঝেতে কি একটা যেন করছে। আমায় দেখে একবার মুখ তুলে তাকালো,
আমি মোবাইলটা বার করে ছবি তুললাম। তারপর যখন ফিরে গেলাম তখন দেখি যে লম্বা টানা বারান্দার কাছে বসেছিলাম সেখানে সেই লোকটা আর নেই। মোহন একা বসে আছে। টেবিলের ওপর রাখা চায়ের কাপে চা তখন খানিকটা বাকি রয়েছে। তাতে একটা চুমুক দিয়ে মোহন বলল, আচ্ছা সতীশ, তুমি কি কখনো ভেবেছিলে এই রঘুনাথপুরে এই বন্ধুর বাড়িতে জগদ্ধাত্রী পুজোয় ঘুরতে আসার পরিকল্পনাটা এমনভাবে একটা খুনের দিকে মোড় নেবে? চারিপাশে তাকিয়ে দেখে নিলাম। লোকটা যে চেয়ারে বসেছিল সেই চেয়ারটার দিকেও একবার তাকালাম। তারপর বললাম, রে কেসটা তুমি নিও না। কাল রাতেই বিভাস কি যেন বলছিল লোকটা ভালো নয়। তাছাড়া ওদের পরিবারেও নাকি সমস্যা রয়েছে। পরিবারে এত লোকজন অথচ কেউই নাকি এখানে থাকে না। ওরা তিনজনই এই বাড়িতে থাকে। আর তাছাড়া লোকটা কে সেটাও তো এখনো জানা যায়নি। পুলিশ নাকি খোঁজ করছে। আর গলাটা কেটেছিল ছুরি দিয়ে। ব্যাপারটা সেটা নয়। যখন মৃতদেহ দেখতে এসেছিলাম তখন আশেপাশে অনেক লোকই ছিল, তার মধ্যে কাউকেই ভালোভাবে দেখা যায় না। কিন্তু দিগন্ত চ্যাটার্জি নামের লোকটাকে কিন্তু আমি ভালো করেই লক্ষ্য করেছিলাম। পুলিশের সঙ্গে সে সব কিছুতেই সহযোগিতা করছিল। তখন তার চোখে মুখে কিন্তু এমন একটা ভাব ছিল না, তবে তাকে দেখে কেমন যেন হতাশ বলে মনে হচ্ছিল। বারবার যেন মনে হচ্ছিল সে কিছু একটা বলতে চাইছে, অথচ কোনো কারণে বলতে পারছে না। তাহলে কি করবে ভেবে দেখো। আজ এই ষষ্ঠী নিয়ে আমাদের হাতে আর 4 দিন রয়েছে। 4 দিনের মধ্যে অন্তত একদিন তো ঠাকুর দেখতে বেরোতেই হবে। আর তাছাড়া বিভাসের অষ্টমী থেকে ছুটি। অষ্টমী, নবমী, দশমী, এই 3টে দিন কিন্তু সে আমাদের সঙ্গেই থাকবে। তাই কোনো রকম ঝামেলায় জড়িয়ে পড়লে কিন্তু বিপদে পড়ব। আরে তুমি বুঝতে পারছো না, হতে পারে এটা রঘুনাথপুর, আমাদের জায়গা নয়। তবে আমাদের সমস্যা হলে পুলিশের সাহায্য সব জায়গাতেই পেয়ে যাব। তেমন হলে একবার মিস্টার হালদারকেও টেলিফোন করতে হবে। একবার মনে আছে? এখানে বলে রাখা ভালো, মোহন আসলে আমার বন্ধু হলেও মোহনলাল গাঙ্গুলি হলো আসলে কলকাতার পুলিশের একজন গোয়েন্দা বিভাগের গুপ্ত অফিসার। মোহনের সঙ্গে পুলিশের সরাসরি কোনো যোগাযোগ থাকে না। তবে পুলিশের গুপ্ত অফিসার হিসাবে মাঝে মধ্যে তাকে এখানে ওখানে বিভিন্ন কাজে যোগ দিতে হয়। তাই নিজের কাজের সুবিধার জন্য একটা ডিটেকটিভ তকমা তার নামের সঙ্গে রয়েই গেছে। তাই পুলিশের কেস ছাড়া মাঝে মধ্যে ব্যক্তিগত বিভিন্ন কেস হাতে নেওয়ার ব্যাপারটাও সামাল দেওয়ার চেষ্টা করে। মোহনের সঙ্গে আমার পরিচয় প্রায় 2 বছর আগে। সে অনেক ঘটনা, সে কথা না হয় অন্য একদিন বলবো। তবে এখন মোহনের কথা শুনে আমি বললাম, মিস্টার হালদারের কথা পর্যন্ত ভেবে ফেলেছ? তাহলে ব্যাপারটা সুবিধের বলে মনে হচ্ছে না। তুমি কি ভাবছো মোহন? কাল মৃতদেহ দেখার সময় তোমাকে কিছু মনে হয়েছিল? শুধু একটাই ব্যাপার আমার মনে হয়েছিল সতীশ, তুমি মৃতদেহটাকে ভালো করে লক্ষ্য করেছিলে? যদি লক্ষ্য করতে তাহলে কিন্তু বুঝতে পারতে লোকটার মৃত্যু কিন্তু শুধু গলায় ছুরি চালানোতেই হয়নি, তার দুটো হাত এবং মুখের কাঁচটাকেও বেঁধে রেখেছিল। মৃতদেহ দেখে আমার তো মনে হলো গলায় আঘাতের জন্যই তার মৃত্যুটা হয়েছে। দেখো, মৃত্যুটা গলায় আঘাতের জন্যই হয়েছে, কিন্তু তার আগে তাকে কোথাও বেঁধে রাখা হয়েছিল। এবার প্রশ্ন হলো, লোকটা অচেনা, সে যদি কোনো কারণে এখানে এসে পড়ে এবং কোনো শত্রুর সঙ্গে তার সাক্ষাৎ হয়ে মারা যায়, তাহলে হাতে অমন দাগ থাকবে কেন? আর যদি কেউ তাকে বেঁধে রাখে তাহলে সেটা কে? মোহনের কথাগুলো শুনে আমি বুঝতে পারলাম যে সে গভীরভাবে কিছু একটা ভাবছে। আর যখন সে গভীরভাবে ভাবে তখন এক দৃষ্টিতে কোনো দিকে তাকিয়ে থাকে, তার চোখের পলক পড়ে না। আমি আর কোনো কথা না বলে মোহনের পাশের চেয়ারটায় ধপ করে গিয়ে বসলাম। ততক্ষণে সকাল পেরিয়ে দুপুর হতে চলেছে। বিভাসের বাড়িতে বিভাসের একমাত্র কাজের লোক রতন রয়েছে। রান্না হয়ে গেলে সে আমাদের ডাকতে আসবে। ততক্ষণ পর্যন্ত আমরা এই জগদ্ধাত্রী পুজোয় চ্যাটার্জি বাড়ির দালানে বসে থাকতে পারি। তবে মোহন কিন্তু বেশিক্ষণ বসল না। একটু পরে উঠে দাঁড়িয়ে সে হাঁটতে হাঁটতে এগিয়ে গেল কালকে যেখানে মৃতদেহ পড়েছিল সেই দিকে। বিভাস বলল, কি বলছো? দিগন্ত চ্যাটার্জি নিজে তোমার কাছেও কথা বলেছে, আর দিগন্তবাবু নিজে মোহনবাবুর কাছে সাহায্য চেয়েছে। আর দেখো, আমি জানি মোহনবাবু এই সমস্ত ব্যাপার নিয়ে মাথা ঘামিয়ে থাকেন, কিন্তু সমস্যাটা হলো দিগন্ত চ্যাটার্জি লোকটাকে আমার খুব ভালো বলে কিন্তু মনে হয় না।
দেখো বিভাস, দিগন্ত চ্যাটার্জি লোকটা ভালোই হোক কিংবা খারাপই হোক, এই মুহূর্তে সেটা অতটা গুরুত্বপূর্ণ নয়। ও বাড়িতে একটা খুন হয়েছে, আর বাড়িটা আমার বাড়ি থেকে মাত্র 3টে বাড়ি দূরে। সমস্যা হলেও পুলিশের ঝামেলা লেগেই থাকবে। আর একটা অপরাধ যখন হয়েছে চোখের সামনে, সেটা দেখে তো চুপ করে বসে থাকাটা ঠিক কাজ নয়, তাই না? তার উপর যখন দিগন্তবাবু নিজেই আমায় কথাটা বলেছেন, তখন আমার কিন্তু মনে হয় মোহন মিথ্যে কথা বলেনি। তাছাড়া মোহন বলেছে লোকটার হাতে দড়ি দিয়ে বেঁধে রাখার কোনো একটা দাগ ছিল। মোহনের মনে হচ্ছে লোকটাকে মারার আগে কোথাও বেঁধে রাখা হয়েছিল। আবার এমনও তো হতে পারে লোকটাকে মারা হয়েছে অন্য কোনো জায়গায়, আর তাকে ফেলা হয়েছে ওইখানে, যাতে কোনোভাবে খুন সম্পর্কে বেশি কোনো তথ্য না পাওয়া যায়। কিন্তু এমন কাজ কেউ করবে কেন? তাছাড়া কাল রাতে যখন মৃতদেহটা ওই পুরোহিত দেখতে পায় তখন তো বেশ রাত হয়েছে। তারপরেই তো বোধহয় খবরটা আমরা পেয়েছিলাম। এইসব নিয়ে এখন ভাবার সময় নেই বিভাস। এই দেখো, আমি কিন্তু তোমার পরিচিত নই, আমি কিন্তু সতীশের পরিচিত। সতীশ আবার তোমার বন্ধু, সেই সূত্রেই আমাদের কিন্তু রঘুনাথপুরে আসা। তাই এখানে এসে আমি কারোর কেস হাতে নেব, আবার সেটা তোমার ইচ্ছার বিরুদ্ধে, সেটা কিন্তু কখনোই সম্ভব নয়। এই যদি তোমার বাড়িতে না আসতাম তাহলে ব্যাপারটা আলাদা ছিল। এবার তোমার সম্মতি থাকাটা কিন্তু অবশ্যই প্রয়োজন, কারণ আমার কেন জানি না মনে হচ্ছে আরও কিছু একটা হতে চলেছে। শেষের কথাটা দোতলায় খোলা জানালা দিয়ে বাইরের দিকে কিছু একটা দেখে নিয়ে বলল মোহন। ওই জানালা দিয়ে 3টে বাড়ির পরে চ্যাটার্জিদের বাড়িটা দেখা যায়। ভালোভাবে না হলেও খানিকটা তো দেখাই যায়। বিভা সামনের চেয়ারে চুপ করে বসেছিল। এবার একটু ইতস্তত করে বলল, আপনার যখন মনে হচ্ছে মোহনবাবু কেসটা হাতে নেওয়া প্রয়োজন, তাহলে আপনি অবশ্যই নিন। আপনাকে আমি আর কী বা বলবো, আমার সম্মতির তো প্রশ্নই নেই। সত্য আমায় ভালো করেই চেনে। আসলে আপনারা ঘুরতে এসে কোনো একটা ঝামেলায় জড়িয়ে পড়বেন সেটা আমি চাইতাম না, তাই বলছিলাম সমস্ত কিছু থেকে দূরে থাকতে। কিন্তু এমন একটা ব্যাপার যখন হয়ে গেছে, আর তাছাড়া আপনি নিজেও পুলিশের সঙ্গে যুক্ত, অপরাধীকে চোখের সামনে দেখে চুপ করে থাকতে কেউই চায় না। তবে একটা কথা মাথায় রাখবেন মোহনবাবু, আমরা কিন্তু সাধারণ মানুষ, মাঝে মাঝে নিজেদের জীবন বাঁচানোর জন্য একটু কিন্তু সামলে চলতে হয়। বিভাস কথাগুলো কেন বলল তা আমি জানি। বিভাসের ইতিহাসটা খুব একটা ভালো নয়, সে যাই হোক, কিন্তু বেশ খুশি হলো। ষষ্ঠীর সন্ধে ঘরে বসে এমন কিছু কথাবার্তা বলার পরে আমি আর বিভাস একবার বেরিয়ে পড়লাম। মোহন কিন্তু গেল না, বলল তার বাড়িতে কিছু কাজ রয়েছে। এখানে ওখানে ঘুরে আমাদের ফিরতে ফিরতে বেশ খানিকটা রাত হয়ে গেল। তখনও কিন্তু পথে বেশ খানিকটা লোকজন রয়েছে। এদিকটা পুরোপুরি শহর নয়, মফস্বল, তবে পুজোর সময় বেশ ভালোই লোকজন থাকে পথে। পথে চলতে চলতে বিভাস বলল, রঘুনাথপুরে এই প্রথমবার এসেছিস তাই এমন মনে হচ্ছে। রঘুনাথপুরের জগদ্ধাত্রী পুজোর কিন্তু বেশ নাম রয়েছে। তোদের তাই বেশি সময় নিয়ে আসতে বলেছিলাম। একদিন তো সমস্তটা ঘুরে দেখা সম্ভব নয়। আসলে বড় বড় ঠাকুরগুলো বেশ খানিকটা দূরেই হয়, হেঁটে যেতেও সময় লাগবে। তবে এই রাতের দিকে হেঁটে যাওয়াটাই ভালো। রিক্সা কিংবা অন্য গাড়ির ব্যবস্থা করতে গেলে আবার ভাড়া দেওয়ার ঝামেলা আছে। তারপর রাতের বেলা পুজোর সময় বুঝতেই পারছিস বড্ড ভাড়া চাইবে। তুই বোধহয় ভুলে গেছিস, কলকাতায় কলেজে পড়বার সময় আমরা অনেক দিন বিকেলে কলকাতায় এখানে ওখানে পায়ে হেঁটেই ঘুরেছি, অভ্যেসটা আমার আছে। কিন্তু আমি ভাবছি অন্য কথা, মোহন হঠাৎ বাড়িতে থাকতে চাইলো কেন? আরে তুই ভুল করছিস ভাই, চ্যাটার্জি বাড়ির ব্যাপারটা নিয়ে হয়তো কিছু চিন্তা ভাবনা করতে গেছেন। তাছাড়া এমনও তো হতে পারে তিনি আশপাশটা ঘুরে দেখতে চাইছেন। কাজটা একা থাকলে সুবিধাই হবে, বুঝতে পারছিস না? পুজোর সময় যদি দুজনকে কিংবা আমার সঙ্গে তোদের কেউ দেখে, তাহলে তো বুঝতেই পারবে যে তোরা আমার সঙ্গে এসেছিস। কথাটা যে বিভাস মিথ্যে বলেনি সেটা বুঝতে পারলাম, তবুও কেন জানি না বাইরে মন লাগছিল না। বারবার মনে পড়ছিল মৃতদেহটার কথা। মৃতদেহটা উল্টো হয়ে মাটির ওপর পড়েছিল, যেখানে জগদ্ধাত্রীর মূর্তি রয়েছে সেই বাঁধানো চাতালের ওপরে না হলেও উঠোনের দিকে যেখানে খানিকটা মাটি রয়েছে সেখানেই পড়েছিল। মৃতদেহটা প্রথম দেখতে পেয়েছিল মন্দিরের পুরোহিত। সেদিন রাতের বেলা কি একটা যেন হয়েছিল। সকাল সকাল বাড়িতে অনেক নিয়ম রয়েছে। পুরোহিত মশাইয়ের চিৎকার শুনে বাড়ির ভিতরে যে কয়েকজন লোক ছিল তারা সবাই বেরিয়ে আসে। আশেপাশের লোকেরা জড়ো হতেই দেখা যায় এই অবস্থা। তবে আশ্চর্যের বিষয় হলো কেউই নাকি লোকটিকে চিনতে পারেনি।
একটা অচেনা লোকের মৃতদেহ ঠিক বাড়ির ভেতরে এলো কিভাবে, সেটাও একটা আশ্চর্যের ব্যাপার। ঘোরাঘুরি বেশিক্ষণ হলো না। যতক্ষণ ভালো লাগলো ঘুরে মোটামুটি ঘন্টা দুয়েকের মধ্যেই আমরা বাড়ি ফেরার পথ ধরলাম এবং বুঝতে পারলাম যে বিভাসও ব্যাপারটা নিয়ে চিন্তায় পড়েছে। আমিও ভেবে চলেছি। বাড়ির কাছাকাছি বড় রাস্তায় যেখানে বড় জগদ্ধাত্রী পুজোটা হচ্ছে সেখানেও লোকজনের বেশ ভিড়। সেখান থেকে ভিড় ঠেলে সামনের দিকে আসতে লম্বামতো একটা লোক ডান দিক থেকে এসে হঠাৎ ধাক্কা দিল। আর এমনভাবেই ধাক্কাটা দিল যে আরেকটু হলেই আমি হুমড়ি খেয়ে পাশের লোকটার গায়ের ওপরে পড়ে যাচ্ছিলাম। একটু রেগে বললাম, আরে আশ্চর্য তো, ধাক্কা দিচ্ছেন কেন? ভিড়ের মধ্যে তো দেখতে তো পাচ্ছেন। দুঃখিত, ক্ষমা করবেন, বুঝতে পারিনি। লোকটা আমার থেকে একটু লম্বা, লম্বাটে চেহারা, আর মুখের ডান দিকে একটা আঁচিল, চোখে একটা চশমা, নাকের তলায় পাতলা একটা গোঁফ। পোশাকটা দেখে এক ঝলকের জন্য মনে হলো পাশের কোনো স্থানীয় লোক হবে। আমরা সামনের দিকে বেশ খানিকটা এগিয়ে এসেছি। এমন সময় মনে হলো আমার জামার পকেটে কি যেন একটা রয়েছে। হঠাৎ করে কথাটা মনে হতেই ভিড়ের মধ্যে জামার পকেটে দেখতে পেলাম এক টুকরো কাগজ রয়েছে সেখানে। বিভাসের চোখ এড়িয়ে কাগজটা বার করে চোখের সামনে তুলে ধরতেই দেখতে পেলাম তাতে লেখা রয়েছে, সাবধান, সামনে বিপদ। ব্যাস, আর কিচ্ছু লেখা নেই। বিভাসকে কাগজটা দেখাতেও সে যেন কেমন একটা চমকে উঠল। ভিড়ের মধ্যে এদিক ওদিক তাকিয়ে লোকটাকে একবার খুঁজে দেখলাম, কিন্তু না, লোকটাকে কোথাও দেখতে পেলাম না। দ্রুত বাড়িতে ফিরে এলাম। এসে দেখি মোহন ঘরে নেই। তখন রতনদার কাছে শোনা গেল সে প্রায় বেরিয়েছে আমরা যখন বেরিয়েছি তার কিছুক্ষণ পরেই, কিন্তু সে এখনও ফিরে আসেনি। রতনদা রাতের খাবার তৈরি করেই ফেলেছিল, কিন্তু মোহন না আসা অবধি আমরা অপেক্ষা করলাম। মোহন ফিরে এসেই বলল, বড্ড খিদে পেয়েছে। আমি আর বিভাস একসঙ্গে মোহনের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। তাছাড়া তার নাকের তলায় একটা পাতলা গোঁফ, মুখে একটা আঁচিল, চোখে চশমা, তাছাড়া পোশাকটাও তার কেমন যেন। আমাদের পেছনে ততক্ষণে রতনদা এসে দাঁড়িয়েছে। সে আমাদের দিকে তাকিয়ে বলল, তোমরা চলে যাওয়ার পর বাবুর কি ঝোঁক হলো সে তার একটা পুরনো পাঞ্জাবি নিয়ে নিল এবং তারপর চুল এলোমেলো করে ঘরে রাখা কালো রঙের ফেলে দেওয়া নকল চুল কেটে কেটে কি যেন একটা করলো। আমি আর বিভাস অবাক হয়ে একে অপরের মুখের দিকে চাওয়াচাই করছি। তারপর নকল চুল খুলে পোশাক বদলে হাত মুখ ধুয়ে এসে আমাদের সঙ্গে যখন বসলো তখন আমি, বিভাস এবং মোহন সবাই একসঙ্গে চায়ে চুমুক দিলাম। আমি বললাম, আরে কি আশ্চর্য, তোমার এরকম অবস্থা কেন? তার মানে তুমি তখন ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই কাগজটা আমারই পকেটে ঢুকিয়ে দিয়েছিলে? কাগজ? কোন কাগজ? না মোহনবাবু, এভাবে কিন্তু মিথ্যে বললে চলবে না। আমি নিজে দেখেছি আপনি সত্যকে ধাক্কা দিয়েছেন, আর আমার মনে হয় তখনই বোধহয় কাগজটা পকেটে ঢুকিয়ে দিয়েছেন। কিন্তু এমনভাবে মশকরা না করলেই তো হতো। আপনি যে কেন এমনটা করছেন কে জানে। আরে তোমাদের কোথাও ভুল হচ্ছে। শোনো শোনো, আমি মশকরা করিনি। তাছাড়া সতীশ, তুমি আমায় বলো তো, তোমায় যখন ধাক্কা দিয়েছিলাম কোন দিকে? ধাক্কা দিয়েছিলাম তোমার বাঁ দিকে। তাছাড়া ধাক্কাটা লেগেছিল তোমার বাঁ হাতের সঙ্গে। আমার কোনো হাত দিয়ে যদি তোমার পকেটের মধ্যে কাগজটা ঢুকিয়ে দিতে যাই তাহলে তো তোমার বুকের কাছাকাছি ধাক্কাটা দিতে হবে। মোহনের কথাগুলো ও তার অবস্থার ব্যাখ্যা শুনে মনে হচ্ছিল সে কাগজটা রাখেনি, কিন্তু তাহলে রাখলোটাকে? ততক্ষণে কাগজটা বার করে আমি মোহনের হাতে দিয়েছি। মোহন কাগজটা খুলে লেখাটা পড়তে পড়তে বলল, ভাগ্যিস এই চিরকুটটা তোমাদের মধ্যেই কেউ পেয়েছিল। এই কাগজের লেখাটা পড়ে যা বুঝতে পারছি তাতেই আমরা ঠিক পথেই রয়েছি। অপরাধীরা যদি নিজেদের বিপদ সম্পর্কে সচেতন না হবার চেষ্টা করত তাহলে এই চিরকুটটা দিত না। তার মানে চিরকুটটা পেয়ে তুমি খুশি হয়েছ? আমি তো কিছুই বুঝতে পারছি না। মোহন, কেউ আমাদের চিরকুটটা দিয়ে সাবধানে থাকতে বলেছে, অথচ তুমি খুশি হচ্ছ? তুমি কি ভাবছো বলো তো? তার মানে মোহনবাবু, আপনি মনে করছেন যে এই চিরকুটটা আমরা অপরাধীর কাছ থেকে কিংবা এমন কারোর কাছ থেকে পেয়েছি যে সে চাইছে না আপনি এই ব্যাপারটা নিয়ে তদন্ত করুন, তাই তো? হতে পারে, আবার এটাও হতে পারে কেউ আমাদের সাহায্য করার চেষ্টা করছে। সে হয়তো ভাবছে আমরা এই ব্যাপারে নাক গলালে সমস্যা আরও বাড়তে পারে।
সেই কারণেই সে আমাদের এখান থেকে সরিয়ে দিয়ে আমাদের এবং অন্য কারোর ভালো করতে চাইছে। এ নিয়ে আর বেশি কথা হলো না। রাতের বেলা খাওয়া দাওয়া সেরে আমরা নিজের ঘরে ঘুমোতে চলে গেলাম। বিভাসের বাড়িতে অনেকগুলো ঘর রয়েছে, তাই আমার এবং মোহনের জন্য আলাদা আলাদা ঘর বরাদ্দ করা হয়েছিল। কিন্তু আমি বারবার ওই কথাগুলোই ভেবে চলেছিলাম, আমার জামার পকেটে চিরকুটটা দিল কে, কখন দিল? আমি তো কারোর সঙ্গে এমনভাবে কাছাকাছি যাইনি যে কেউ আমার জামার পকেটে চিরকুট খুঁজে দিতে পারবে। তাছাড়া এই যে মোহন আমাকে মিথ্যে কথা বলছে না তো? সে কোনোভাবে চিরকুটটা গুঁজে দিয়েছে আর এখন আমাকে মিথ্যে কথা বলছে আর ব্যাপারটা নিয়ে ভাবাতে চাইছে। কিন্তু আসলে যেটা ভাববার সেটা নিয়ে তো সে ভাবছেই না, ওই লোকটাকে। আর তাছাড়া মোহন বলেছিল যে আরও কিছু হতে চলেছে। যদি আরও কিছু হয়ে থাকে, যদি সত্যি আরও কিছু হবে, তাহলে এই মুহূর্তে বিপদটি কার আসতে চলেছে? বিভা সকালে বেরিয়ে গিয়েছিল। আজ তার শেষ দিন, অফিস রয়েছে। আজ সপ্তমী, কাল থেকে তার ছুটি। তবে বিভাসের মুখে যা শুনলাম তাতে হয়তো কালকেও তাকে কোনো কারণে অফিসে যেতে হতে পারে। যাওয়ার আগে বেজার মুখ করে বিভাস বলে গেল, বাবা, চাকরি করলে এমনটাই থাকতে হয়। কোনো স্বাধীনতা নেই নিজেদের। স্বাধীনতা বলে কিচ্ছু থাকে না। সামান্য কটা টাকার জন্য পাগলের মতো দৌড়াতে হয়, তাও তো নাম পাওয়া যায় না। আরে এই দেখো, দেরি হয়ে গেল। আচ্ছা তোমরা থাকো, আমি বেরিয়ে পড়ি, সঙ্গে সঙ্গে চলেও আসবো। আর একটা কথা, হ্যাঁ, এই বাড়িতে তো টেলিফোন নেই। কোনো সমস্যা হলে তোমাদের আসা তো সম্ভব হবে না। বড় রাস্তার দোকানের কাছ থেকে টেলিফোন করে জানিও। আমার অফিসের টেলিফোন নাম্বারটা তো তোমাদের কাছে দেওয়া আছে, তো ওখানেই জানিও। আরও কিছু কথা বলে বিভাস বেরিয়ে যেতেই আমরা চা খেয়ে নয়, কোনো রকমের চা গলায় ঢেলে ঝটপট বেরিয়ে পড়লাম। কারণ রয়ে বসে ধীরে সুস্থে খাওয়ার মতো আমাদের সময় নেই। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি তার কিছুই জানি না। রাস্তায় নেমে একটা গাড়ি ধরে সোজা পৌঁছলাম লোকাল থানায়। থানার চেয়ারে একজন মধ্যবয়স্ক অফিসার, মাথায় টুপি পরায় এবং মোটা গোফলায় একজন খুব মন দিয়ে একটা ফাইল দেখে চলেছিল। আমরা ভেতরে ঢুকতেই মোহন তাকে নমস্কার করে বলল, নমস্কার মিস্টার সরকার। আসলে আমি একটা বিষয়ে আপনার সঙ্গে কথা বলার জন্য এসেছি, যদি একটু সময় দেন তাহলে। কথাটা শুনে লোকটা একটু বিরক্ত মুখেই ফাইলটা বন্ধ করে আমার আর মোহনের মুখের দিকে তাকালো। তারপর অনিচ্ছা সত্ত্বেও আমাদের বসতে ইশারা করলো। না না, বেশিক্ষণ সময় দিতে পারবো না আমি। যা বলার তাড়াতাড়ি বলুন, অনেক কাজ পড়ে আছে। দক্ষিণ পাড়ার কাছে চ্যাটার্জিদের বাড়িতে যেখানে জগদ্ধাত্রী পুজো হয়, সেই বাড়িতেই পঞ্চমীর দিন রাতের বেলায় একটা মৃতদেহ পড়েছিল। মৃতদেহ যেদিন রাত্রে নিয়ে এসেছে সেদিন ষষ্ঠী। এই কথায় মিস্টার সরকার এতটাই অবাক হলেন যে তিনি কিছুক্ষণ কিছুই বলতে পারলেন না। তারপর বললেন, দেখুন, একই এই এলাকায় পুজোর জন্য সমস্ত কিছুই বন্ধ। তার উপর এত তাড়াতাড়ি পোস্টমর্টম রিপোর্ট পাওয়াও যাবে না। তাছাড়া কোথাকার কে এখানে এসে মরে পড়ে রয়েছে, তাতে তাতে আমরা কি করব বলুন তো? একই তো আমাদের কোনো ছুটি নেই। তারপর পুজোর সময় কাজ আরও বেড়ে গেছে। তার মধ্যে এইসব ডেড বডি নিয়ে হাজার কাটা ছেঁড়া এসে পড়লো। উফ, পুজোর পরে মরতে পারলো না। দেখুন, ঠিকঠাকভাবে পোস্টমর্টম রিপোর্ট না হলে খুব শিগগিরই আরও একটা মৃতদেহ হয়তো ওই চ্যাটার্জি বাড়ির কাছ থেকেই আপনাদের আনতে হবে। সেটা অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে। তাই বলছি যত তাড়াতাড়ি সম্ভব। আপনি মশকরা করছেন আমার সাথে। আপনি জানেন আমি কে। চাইলে আপনাদের এক্ষুনি লকআপে পুড়ে দিতে পারি। হে রঘুবীর, কোথায় আছিস? রঘুবীরকে ডাকতে হবে না, আমি আপনাকে একটা টেলিফোন নাম্বার দিচ্ছি। সেই নাম্বারটা ডায়াল করে আপনি আমায় দিন। তারপরে যদি মনে হয় আপনি আমায় ক্লাসে পড়বেন তাহলে বলবেন। আশা করি কলকাতার গোয়েন্দা পুলিশের মিস্টার সব্যসাচী চক্রবর্তীকে আপনার চেনা আছে। এই কথায় লোকটা কেমন যেন থতমত খেয়ে গেল। কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে তারপর বলল, মানে কি ব্যাপার? সব্যসাচী? হ্যাঁ, সব্যসাচী বাবুকে তো চিনি, কিন্তু আপনার নামটা? মোহন গাঙ্গুলি। অনেকে আমাকে মোহনলাল বলেও ডাকে। লোকটার চোখের দৃষ্টি আবার বিস্ফারিত হয়ে গেল। তারপর তাড়াতাড়ি চেয়ার থেকে উঠে মোহনের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, আরে আরে, কি সৌভাগ্য! আরে মিস্টার গাঙ্গুলি, আপনি? ছি 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 ছি, আপনাকে একদম চিনতে পারেনি। আসলে আপনাকে সেভাবে কখনো সামনে থেকে দেখা হয়নি তো। তাছাড়া এমন একটা ব্যাপার নিয়ে বুঝতেই পারছেন,
এই রঘুবীর, আরে তাড়াতাড়ি তাড়াতাড়ি দুটো চা নিয়ে আয়। পরিচয় পর্ব মিটে যাওয়ার পর সরকার কিন্তু নিজে থেকেই অনেক তথ্য দিল। দেখুন, সমস্যাটা হলো এই একটা নয়, মাত্র 3 দিন আগে রঘুনাথপুরে আরও একটা খুন হয়েছে। ঠিক একই রকমভাবে খুনটা হয়েছে, গলা কেটে খুন করা হলো। মেয়েটির হাত দড়ি দিয়ে বাঁধার দাগ ছিল, এবং তার 3 দিন পরে মানে পঞ্চমীর দিন আর একটা খুন হয়। সেই হিসেবে অষ্টমীর দিন আর একটা খুন হওয়ার কথা আছে। নির্দিষ্ট কোনো কারণ আমি এই মুহূর্তে বলতে পারছি না, তবে আমার ব্যাপারটা মনে হলো যে হতে পারে। কবে হতে পারে বা কেন হতে পারে তার কোনো কিছুই আপনাকে আমি বলতে পারবো না। তবে এই প্রথমবার যার খুনটা হয়েছে তার মৃতদেহটা রঘুনাথপুরের এলাকার বাইরে, তাই তো? একদম ঠিক ধরেছেন, লোকটা অচেনা, সেখানকার নয়। রঘুনাথপুরের আশেপাশে কেউ তাকে কখনো দেখেনি। এই যেমন দ্বিতীয় মৃতদেহটা, সেটা আবার প্রথম মৃতদেহের ব্যাপারে এখনো কিছু বার করতে পারিনি। 3 দিন তো প্রায় হয়েই গেল। তার নাম ঠিকানা, অন্তত মৃতদেহ যেখান থেকে পাওয়া গেছে সেই জায়গা থেকে কিছু পাওয়া যায়নি, যাতে বোঝা যায় যে লোকটি কোথায় থাকে বা। না না না, কোনো কিছুই পাওয়া যায়নি। প্রথমত, লোকটা ওখানকার নয়, আপাতত পক্ষে সূত্র তো তাই বলছে। দ্বিতীয়ত, তার মৃতদেহ পাওয়া গেছে ভোরবেলায়। যে ওই বাড়িতে তার মৃতদেহ ফেলে রেখে গেছে সেই বাড়িতেও কিন্তু একসময় জগদ্ধাত্রী পুজো হতো। তবে এবছরে সেটা সম্ভব হয়ে ওঠেনি বিভিন্ন কারণে, বুঝতেই পারছেন। তারপরে আবার এই বাড়িতে এমন কাণ্ড। তার মানে এই বাড়ি দুটোর মধ্যে একটা লিঙ্ক রয়েছে। সেটা হলো দুই বাড়িতে একই সময় জগদ্ধাত্রী পুজো হতো। এবছর হয়নি, কিন্তু এক সময় হতো। তার মানে রঘুনাথপুরে এমন কোনো বাড়ি আছে যেখানে আগেও জগদ্ধাত্রী পুজো হতো, সে খবর আপনি বার করেছেন? আমি খোঁজ নিয়ে দেখেছি মোহনবাবু, আরেকটা এমন বাড়ি আছে যেখানে আগে জগদ্ধাত্রী পুজো হতো, তবে সেখানে অনেক দিন হয়ে গেল পুজো বন্ধ রয়েছে। যদি অষ্টমীতে আর একটা খুন হয় তাহলে অষ্টমীর দিনের জন্য আমাদেরকে তৈরি থাকতে হবে, না হলে চোখের সামনে কিন্তু আর একটা খুন হয়ে যাবে, অথচ আমরা কিচ্ছু করতে পারবো না। প্রথমে মনে হয়েছিল যে এটা করে সে সিরিয়াল কিলার, কিন্তু সিরিয়াল কিলার বেছে বেছে দুটো এমন বাড়িতে খুন করতে যাবে কেন? আর একটা লিঙ্ক কিন্তু রয়েছে, এমনকি ভালো করে লক্ষ্য করলে বেশ কয়েকটা লিঙ্কই আমরা খুঁজে পাচ্ছি। খেয়াল করলেই বুঝতে পারবে প্রত্যেকজনকেই কোথাও না কোথাও আটকে রাখা হয়েছিল, তারপরে তাদেরও অন্য কোথাও খুন করে ওইখানে ফেলা হয়েছে, আর না হলে ওইখানেই খুন করা হয়েছে। এবার অষ্টমীর দিন কোথায় খুন হবে সেটাই তো আমি বুঝতে পারছি না, আর সেটাই আমাদেরকে ধরতে হবে। হ্যাঁ, আপনি চাইলে আমি পুলিশের পাহারার ব্যবস্থা করতে পারি। আর একটা কথা, যে বাড়িটার কথা আমি আপনাকে বললাম সেটা অনেক পুরনো, সেখানে এখন আর কেউ থাকে না। তাছাড়া রঘুনাথপুরে আরও প্রায় এরকম 4-5টা বাড়ি রয়েছে যেখানে নতুন কিংবা পুরনো মিলিয়ে জগদ্ধাত্রী পুজো হয়, তবে সেগুলো ওই সমস্ত বাড়িগুলোর তুলনায় ছোট। মোহন একভাবে তাকিয়ে রইল দেওয়ালের দিকে। বুঝতে পারলাম যে সে গভীরভাবে কিছু একটা ভাবছে। তারপর খানিকটা ভেবে নিয়ে বলল, এতগুলো বাড়িতে পাহারার ব্যবস্থা কিন্তু সম্ভব নয়। তাছাড়া অষ্টমীর দিন রাত্রে অনেক লোকজন চারিদিকে ছড়িয়ে থাকবে, তার মধ্যে পুলিশ যদি এমনভাবে কোনো নির্দিষ্ট জায়গাকে কেন্দ্র করে পাহারা দেয় বা লক্ষ্য রাখে তাহলে ব্যাপারটা অস্বস্তিকর হয়ে উঠবে, আর খুনিও হয়তো সাবধান হয়ে যাবে। সে তো অবশ্যই, তবে আর একটা কথা, ক্ষমা করবেন, আমাদের থানায় এত পুলিশের ব্যবস্থাও নেই যে আমরা কাজটা করতে পারবো। আর আপনি তো জানেন, এত কম সময়ের মধ্যে এত পুলিশ, বিশেষ করে এই সময়, আর তাছাড়া ওপর থেকে অর্ডার নিয়ে। হ্যাঁ, বুঝতে পারছি সবই, ব্যাপারটার কিছুই নয়। সমস্ত কিছু বোঝার পরেও আমাদেরকে অপেক্ষাই করতে হবে ঠিক কোন বাড়িতে খুনটা হবে সেটা দেখার জন্য। এই কারণেই মাঝে মাঝে পুলিশের ওপরে আমার বড্ড রাগ হয়, বুঝলে সতীশ। কি আর করা যাবে বলো তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। তবে বুঝতে পারছি যে অষ্টমীতে কিছু একটা হতে চলেছে। মিস্টার সরকার আমাদের তেমন কোনো সাহায্য করতে পারলেন না, তবে তার কাছে গিয়ে অনেক কিছু তথ্যই আমাদের সামনে এগিয়ে এলো। তবে তিনি জানালেন যদি প্রয়োজন পড়ে তিনি মোহনকে সব রকমভাবেই সাহায্য করবেন। তবে মোহনের মুখ দেখে বুঝতে পারছিলাম সে অন্য কিছু একটা ভাবতে শুরু করে দিয়েছে। দুপুরে খাওয়া দাওয়ার পর মোহন
আর আমি একটা ঘরেই অনেকক্ষণ চুপ করে বসে কাটালাম। মোহন খাতা বের করে আনলো বিভাসের ঘর থেকে। তারপর তাতে পেন্সিল দিয়ে কি সমস্ত হিসেব করতে লাগলো অনেকক্ষণ ধরে। তারপর বলল, আচ্ছা সতীশ, একবার যাও তো, এই রতনদাকে একবার ডেকে নিয়ে এসো তো। রতনদা এসে বসতেই মোহন বলল, রতনদা, এই রঘুনাথপুরে তো তুমি অনেক বছর ধরেই আছো। আচ্ছা, এই যে চ্যাটার্জি বাড়ি, মানে যে বাড়িতে খুন হয়েছে, আর এই যে মল্লিক বাড়ি, মানে শুনেছি ওই মল্লিক বাড়িতেও আগে এক সময় পুজো হতো, তবে এখন সে বাড়িতে পুজো হয় না। পঞ্চমীর 3 দিন আগে সেই বাড়িতে একটা মৃতদেহ পাওয়া গেছে, একই রকমভাবেই খুন হয়েছে। এই দুটো বডির মধ্যে কিছু গোপন আছে, যেটা আমরা জানতে পারছি না বা ধরতেও পারছি না। আচ্ছা, তুমি বলতে পারবে এমন কিছু এর মধ্যে কি আছে? তাছাড়া আমার মনে হচ্ছে আরও একটা খুন হতে চলেছে। রতনদা অনেকক্ষণ ধরে ভাবল। তারপর কথায় কথায় জানা গেল যে রতনদা রঘুনাথপুরেরই ছেলে। এমনকি বিভাসের বাড়িতে সে অনেক দিন ধরেই কাজকর্ম করছে। তার পরিবারের কোথাও কেউ নেই, বিয়ে করেনি, সে একাই থাকে। কিন্তু 2 বাড়িতেই জগদ্ধাত্রীর পুজো হতো এক সময়। এটা ছাড়া আর কোনো সম্পর্ক সে খুঁজে বার করতে পারল না। আমরা ঠিক করলাম যে অষ্টমীর দিন সকালে আমরা একবার প্রথম বাড়িটায় যাব, যে বাড়িটায় প্রথম মৃতদেহটা পাওয়া গিয়েছিল। আর তার সঙ্গে সঙ্গে কাল সকালেই একবার চ্যাটার্জিদের বাড়িতে গিয়ে তাদের বাড়ির লোকজনের সঙ্গে, বিশেষ করে পরিচিত কয়েকজনের সঙ্গে খুব ভালোভাবে কথাবার্তা বলবো। এমনিতে মোহন কথা বলেছিল, তবে এখন ব্যাপারটা নিয়ে সে গভীরভাবে ভাবতে শুরু করেছে। আর হাতে আমাদের রয়েছে মাত্র একটা দিন। অষ্টমীর সকালেও বিভাস বেরিয়ে গেল অফিসের কাজের উদ্দেশ্যে। সকালবেলা চায়ের টেবিলে বসে সে একটু দুঃখের সঙ্গেই বলল, কি বলি বলতো, বুঝতেই পারছিস অফিসের ব্যাপার, আর কাজটাও যে এমন সময় এমনভাবে বেড়ে গেল, সমস্ত কিছু শেষ করে রাখতে না পারলে এই 2 দিন ছুটির মধ্যেও সমস্যা হতো। তাছাড়া বুঝতেই পারছিস আমার ওপর অনেকটাই দায়িত্ব রয়েছে। টাকা কম হলেও দায়িত্ব তো অনেক বেশি, তাই না? সেটা কোনো সমস্যা নেই, তুমি যে আমাদের জন্য এতটা করেছো সেটাই অনেক। তবে আশা করছি কাল পরশু 2 দিন সময় পাওয়া যাবে। হ্যাঁ, সে পাওয়া যাবে ঠিকই। আচ্ছা, আপনাদের এই ব্যাপারটা কি হলো? মানে আমি তো আর সে ব্যাপারে বলার মতো কোনো সুযোগটাই পাইনি। পুলিশ ব্যাপারটা তদন্ত করছে, পোস্টমর্টম রিপোর্ট না আসা পর্যন্ত তো আমাদের কিছুই করার নেই। তাছাড়া সমস্ত ব্যাপারটা যখন ভালোই ভালোই চাপা পড়েছে, তখন পুজোর আগে আর কিছু হয়ে উঠবে না। আমি কিন্তু অবাক হলাম, মোহন হঠাৎ এমন কথা বলল কেন? তাছাড়া আজ সকাল থেকেই তো আমাদের ব্যাপারটা নিয়ে বেশ গভীরভাবে তদন্ত শুরু করা প্রয়োজন। ভালোই করেছেন। সত্যি বলতে আপনি ওই চ্যাটার্জি বাড়ির ব্যাপারটা হাতে নিয়েছিলেন, তাই আমি আর কিছু বলিনি। ওদের ঠিক আমার পছন্দ হয় না, জানেন তো। যাই হোক, এখন আমি চলি, সন্ধ্যেতে দেখা হচ্ছে। তবে চিন্তা নেই, 2 দিন আমি আপনাদের ঠিকই দেব। বিভাস বেরিয়ে পড়তেই রতনদাকে বাড়িতে থাকতে বলে আমি আর মোহনও বেরিয়ে পড়লাম। প্রথমে কিন্তু ওই বাড়িটাতেই আমরা গেলাম। বেশ পুরনো দিনের বনেদি বাড়ি, বড় বড় দেওয়াল, দোতলা বাড়িটায় অনেকগুলো ঘর। একসময় মাঝখানে বড় ঠাকুর দালানের মতো ছিল, তবে এখন সময়কালে কেমন যেন কালচে হয়ে এসেছে জায়গাটা। বড় বড় দেওয়ালের মাঝে বটের শিকড় জমতে শুরু করেছে। ব্যালকনি ছোট উঠোনটাকে 4 পাশ ধরে ঘিরে রেখেছে। একদিকের বড় দরজা দিয়ে আমরা ভেতরে ঢুকলাম। আমাদের সঙ্গে ছিল থানার মিস্টার সরকার। তিনিই সব রকমের ব্যবস্থা করে দিয়েছিলেন আমাদের। দরজার কাছে দাঁড়াতেই একজন বয়স্ক মতো লোক গামছা কাঁধে বেরিয়ে এলো। সঙ্গে পুলিশ দেখে বোধহয় একটু থতমত খেল। তারপর মিস্টার সরকার সমস্ত ব্যাপারটা বুঝিয়ে দিতেই আমাদের ভেতরে নিয়ে গিয়ে একটি ঘরে বসালো। কিছুক্ষণ পরে একজন ভদ্রলোক এসে আমাদের সামনে উপস্থিত হলো। নমস্কার প্রতি নমস্কার পর জানতে পারলাম যে ভদ্রলোকের নাম মহিতোষ রায়। মিস্টার সরকার বললেন, পরিচয় করিয়ে দিই, ইনি হলেন কলকাতার পুলিশের গোয়েন্দা বিভাগের একজন অফিসার। এই যে পরপর 2 খুন হয়েছে, সেই ব্যাপারে তদন্ত করার জন্যই উনি কলকাতা থেকে এসেছেন। কিন্তু মাত্র 3 দিনের মধ্যে পরপর 2 খুন, আর তারপরে কলকাতা থেকে পুলিশের গোয়েন্দা পর্যন্ত চলে এলো। পুলিশ সচেতন হয়েছে দেখছি। বাহ, ভালো বেশ। পুলিশ বরাবরই সচেতন থাকে মহিতোষবাবু, সাধারণ মানুষের সচেতনতাই একটু কম। আসলে পুলিশ যতই কাজ করুক না কেন,
কখনো তার নাম থাকে না। তাছাড়া অপরাধ হওয়ার পরে সেখানে পুলিশ গিয়ে পৌঁছবে, এটাই তো স্বাভাবিক। যদি পুলিশ আগে থেকেই জানতে পারে যে কে কখন কি করবে, তাহলে তার কোনো অপরাধী হতো না। কিন্তু আমি তো কারোর সাথে পাঁচে থাকি না, কোনো কিছু করি না। তাহলে আমার বাড়িতে হঠাৎ করে একটা অচেনা লোকের মৃতদেহ কেউ কেন ফেলে যাবে? সেটাই জানার জন্যই তো আপনার কাছে আসা। আমি জানি পুলিশ রুটিন মাফিক আপনাকে জেরা করে গেছে, আপনার সঙ্গে এবং আপনার কাজের লোকটির সঙ্গেও কথা বলেছে। তবে আমি যদি আলাদাভাবে আপনাকে আবার কথা বলতে বলি, তাতে আশা করি আপনার আপত্তি থাকবে না। জিজ্ঞাসা করুন, তবে আগেই বলে রাখি আমার কিন্তু কোনো শত্রু নেই। শত্রু কে সবসময় আমরা জানব এমন কথা নয় মহিতোষবাবু। মাঝে মাঝে শত্রুর কথা আমরা নিজেরাও জানতে পারি না। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, এই যে দিগন্ত চ্যাটার্জি, মানে চ্যাটার্জি বাড়িতে যে পুজোর পঞ্চমীর দিন যে মৃতদেহটা পাওয়া গেল, তাদের সঙ্গে আপনার সম্পর্ক কেমন? মানে কোনো সম্পর্ক আছে কি? কোনো দিন নয়। এমনকি সত্যি বলতে আমাদের বাড়িতে পুজো বন্ধ হয়েছে প্রায় 500 বছর আগে। তার আগে কখনোই ওই চ্যাটার্জি বাড়ির সঙ্গে আমাদের কোনো রকম কারো দেখা সাক্ষাৎ কোনো কিছুই নেই। এমনকি দেখুন, এক জায়গায় থাকি, নাম শুনেছি, কিন্তু সেইভাবে কখনোই কোনো সম্পর্ক গড়ে ওঠেনি। আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে? আগে স্ত্রী মারা গেছে 10 বছর আগে। ছেলে আমার কলকাতায় থাকে, সেখানে থেকেই একটা চাকরি করে। মাঝে মধ্যে আমরা এখানে আসি, তবে পুজোতে আসি না। পুজোটা আমার ঠিক ভালো লাগে না, বিশ্বাস করুন। বাড়িতে পুজো হতো, যখন থেকে সেটা বন্ধ হয়ে গেল, তখন থেকে আমি আর ছেলেকে আসার জন্য বলি না। আমিও আর সেরকম আসি না। আপনার পরিবারের আর লোকজন? মানে বাড়িটা তো বেশ বড়, বোঝাই যাচ্ছে যে একসময় আপনাদের যৌথ পরিবার ছিল। তাহলে ছিল, তবে এখন আর কেউ নেই। ওই পেছনের দিকে ঘরগুলোতে কয়েকটা ভাড়াটে বসিয়েছে না, ওই সেখান থেকে যা টাকা আসে তাতেই আমার আর আমার এই জীবনের চলে যায়। ছেলে প্রতি মাসে কিছু কিছু টাকা পাঠায়, তবে সেই সমস্ত টাকা জমিয়ে রেখেছি। সে সমস্ত টাকা জমিয়ে ভেবেছি বাড়িটাকে ভেঙে চুরে একটা ছোট্টখাট্ট কিংবা 2 চালা ঘর করব। ছেলেরও তেমনই পরিকল্পনা আছে, সেও কিছু টাকা জমাচ্ছে। বুঝতেই পারছেন, এত বড় বাড়ি রক্ষণাবেক্ষণ করা মুখের কথা নয়। এখানে ওখানে চারা জন্মেছে, কবে ভেঙে পড়বে তার ঠিক নেই। তবে ভাড়াটেদের জন্য পেছন দিকে যে ঘরগুলো রয়েছে, সেগুলো আসলে একসময় অতিথিশালা হিসেবে ব্যবহৃত হতো। সেগুলোকেই কোনো রকমে ভেঙে চড়ে বাড়ি ভাড়ার ব্যবস্থা করা হয়েছে, এই যা। আর এই বাড়িটাও ভাঙতে হবে। এগুলো তো ঐতিহ্যের জন্য। রঘুনাথপুরে এমন বাড়ি তো খুব একটা নেই, যতদূর মনে হয় হাতে গোনা কয়েকটা বাড়ি রয়েছে। বাইরের লোকেদের কাছে ঐতিহ্য আর ভেতরের লোকেদের কাছে ঐতিহ্য দুটো কিন্তু আলাদা। আসলে যারা সমস্ত বিষয়টাকে সামনে থেকে দেখে, তারাই জানে সমস্যাটা আসলে কোথায়। আপনারা 2-1 দিনের জন্য ঘুরতে আসবেন, বাইরে থেকে বাহবা দিয়ে যাবেন, কিন্তু আসল সমস্যা তো আমাদের পোহাতে হয়, তাই না? তাছাড়া আরও কত ঝামেলা, বুঝবেন না। এই তো মিস্টার সরকার তো আছে, ওনার কাছেই জানতে পারবেন। এলাকার দালাল প্রমোটার তো কম নেই, বাড়িটা হাতিয়ে নিতে অনেকেই চাইছে। তাই ছেলেকে বারবার বলি এখানে এসে থাকতে। আমি একা বুড়ো মানুষ, তারপর আমার ওই জীবন কখন কি হয়ে যায় তার ঠিক নেই। আচ্ছা, সেদিন ঠিক কি ঘটেছিল বলুন তো? মানে যেদিন আপনার বাড়িতে মৃতদেহটা পাওয়া যায়। আমি বুড়ো মানুষ, তাছাড়া সন্ধ্যের পর অন্ধকার নামলে আমি চোখে ভালো দেখতে পাই না। আর সন্ধ্যের পর আমি দোতলা থেকে ঠিক নিচে নামি না। জীবনের বয়স আমার চেয়ে সামান্য বেশি হলেও সে কিন্তু এখনও বেশি ভালো দেখতে পায়। সন্ধ্যের পর সে আমার খাবার উপরে ঘরে দিয়ে আসে, তারপর সে নিজে খেয়ে দিয়ে নিচের একটা ঘরে ঘুমোতে চলে যায়। রাতের বেলা যদি কোনো কারণে বাইরে বেরোবার দরকার হয়, তাহলে ওই পেছনের দিকে দরজা খুলে পেছনে যাওয়ার একটা ব্যবস্থা আছে, সেখানেই আমরা যাই। এই উঠোনের দিকে আমাদের আসার প্রয়োজন খুব একটা হয় না। তাছাড়া পুরনো বাড়ি, রাতের বেলা কোথায় কি থাকতে পারে কে জানে। সেদিনও তেমনই। আর সন্ধ্যের পর খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়েছিলাম, আমি কিছুই শুনিনি। তবে পরদিন ভোরবেলা যখন জীবনের ডাকে আমার ঘুমটা ভাঙে, তখন বাইরে বেরিয়ে দেখি এই অবস্থা। তখনই জীবনকে বলি আশেপাশের লোকজনকে ডাকতে, তারাই পুলিশকে খবর দেয়।
তারপর তো মিস্টার সরকার এসে সমস্ত কিছুই দেখেছে। আমি সকাল সকাল চলে এসেছিলাম। যখনই খবর পেয়েছি তখনই বেরিয়ে পড়েছি। আসলে একটা কাজে সেদিন রাতের বেলা থানাতেই থাকতে হয়েছিল। সকালে এসে দেখি এই অবস্থা। আগের মতোই ব্যাপার, গলার নলি কাটা, হাতে দড়ির ছাপ। এই বাড়িতে এই একটাই ঢোকার উপায় রয়েছে। সামনের পাঁচিলটাও ছোট, তাছাড়া এখানে ওখানে ভেঙে পড়েছে। সেখান থেকেই হয়তো মৃতদেহ ভেতরে নিয়ে এসেছে। আচ্ছা, আপনার ওই কাজের লোকটিকে মানে জীবনকে যদি একবার... রাতের বেলা আমি নিজের ঘরে শুয়েছিলাম, তবে সেদিন রাতের বেলা একটা শব্দ শুনেছিলাম। পেছনের দিকে থাকে ভাড়াটেরা, ওরা মাঝে মধ্যেই বাইরে বেরোয়। তাছাড়া ওরা অনেক রাত পর্যন্ত জেগে থাকে। তাদের ঘরে শব্দ হবে ভেবেই আমি আর কিছু ভাবিনি। কেমন শব্দ? মানে কিছু একটা ধপ করে পড়ার শব্দ? না, শুধু যেন কথা বলার শব্দই ছিল। তবে আমি বাইরে পায়ের শব্দ শুনে দরজার কাছে এসেছিলাম। মনে হলো কারা যেন কথা বলছে। আর তারপর মনে হলো পুরনো বাড়িতে কত কিছুই তো কত সময় হয়ে থাকে, তাই আমি আর বেরোইনি। এই কথা জীবন আমাকে বলেছে। সে ভূতের ভয় পায়। রাতের বেলা আসে, ওপরের ঘরে কোনো রকমে মহিতোষবাবুর খাবার দিয়ে নিজের ঘরে ঢুকে পড়ে। তারপর ভোরে উঠে রাতের সমস্ত বাকি কাজকর্ম করে। জীবনের ভূতের ভয় আছে সে কথা এই আমি অনেক আগে থেকেই জানি। আমি ওকে কিছুই বলিনি। তাছাড়া রাতের বেলা বাইরে না বেরোলেই তো হলো। দুই ঘরেই ইলেকট্রিসিটি আলো রয়েছে, না হলে তো হ্যারিকেনের আলো আছেই। ইলেকট্রিসিটির ব্যবস্থা ওই দুই ঘরে সিঁড়ির কাছে রয়েছে, আর বারান্দায় বাইরের দিকে কোনো আলোর ব্যবস্থা নেই। তার মানে যারা এখানে এসেছিল তাদের মধ্যে কেউ কথা বলেছিল। আচ্ছা, তুমি নিশ্চিত জীবন যে ওই দিনই তুমি শব্দ শুনেছিলে কথা বলার, আর ওই দিন ভোরবেলাতেই মৃতদেহটা পাওয়া গেল? জীবন হলপ করে বলল, সে কথা বলার শব্দ শুনেছে, আর ওই কথা বলার শব্দ শুনে তার সারা রাত ঘুম হয়নি। তারপর বাইরে বেরিয়ে এসে দেখে যে মাটির উপরে কে যেন পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে সে ভয় পেয়ে যায়। পোস্টমর্টম রিপোর্ট ওই একই রকম। গলার নলি কাটার কারণে মৃত্যু হয়েছে। হাতটা দড়ি দিয়ে বাঁধা ছিল। তবে হ্যাঁ, একটা কথা আপনাকে বলা হয়নি মোহনবাবু, এই দুটো পোস্টমর্টম রিপোর্ট আমার কাছে চলে এসেছে। প্রথম পোস্টমর্টম রিপোর্ট এবং দ্বিতীয় রিপোর্ট দুটোতেই একটা জিনিস কিন্তু একই রয়েছে। এই দুজনেরই পেট খালি ছিল মৃত্যুর সময়। পুলিশের ডাক্তারের মতে এই দুজনেরই প্রায় 2-3 দিন ধরে কিছু খাওয়া হয়নি। না খেয়ে তাদের শরীর এতটাই দুর্বল ছিল যে তারা কোনোভাবেই আত্মরক্ষা করার জন্য কোনো রকম চেষ্টা করতে পারেনি। কথাটা শুনে মোহন কি যেন ভাবল। মহিতোষবাবু জীবনকে চায়ের কথা বলে দিয়েছিলেন। চা এসে গেল। চায়ের কাপে চুমুক দিয়ে মোহন বলল, আচ্ছা, আপনার ছেলে কলকাতায় আছে বলেছিলেন। আচ্ছা, সে কোন কোম্পানিতে চাকরি করে বা কলকাতায় কোথায় থাকে, ঠিকানাটা যদি আমাদের একটু দেন তাহলে একবার যোগাযোগ করে দেখতে পারি। দেখুন, ব্যাপারটা তো এমনও হতে পারে যে যে আপনার কোনো শত্রু নেই, অথচ আপনার ছেলের শত্রু আছে, আর সেই শত্রুই কোনোভাবে আপনাকে ভয় দেখাতে চাইছে। আবার আপনিও বলছেন যে দালালদের নজর আপনার বাড়ির ওপরে রয়েছে। ওই চ্যাটার্জি বাড়িও কিন্তু আগে জমজমাটি ছিল, এখন তো লোকসংখ্যা প্রায় হাতে গোনা 3-4 জন হয়ে গেছে। সেখানেও অপরাধী কোনোভাবে তাদেরকে ভয় দেখিয়ে সেখান থেকে সরাতে চাইছে। কিন্তু আসল সমস্যাটা হলো আজ অষ্টমী। হিসেব মতো দেখলে আপনার বাড়িতে খুনের 3 দিন পরে খুন হয় চ্যাটার্জি বাড়িতে, আর তারপরের 3 দিন হচ্ছে আজ। মানে আজও একটা খুন হতে পারে বলে আমাদের মনে হচ্ছে। এবার যদি এমন কিছু খুঁজে পাওয়া যায় যা থেকে বোঝা যাবে এরপরে খুনটা কোথায় হবে, তাহলে... ওটা বাড়িটাই ঘুরে দেখলাম। জীবনের সাথে তারপর বেরিয়েও এলাম। মিস্টার সরকার নিজে থানার দিকে চলে গেলেন। আমি আর মোহন রওনা হলাম চ্যাটার্জির বাড়ির উদ্দেশ্যে। দিগন্ত বলল, দেখুন, এই কদিন পুজোয় বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম, তবে আপনার খোঁজ আমি করেছি, যদিও দেখা পাইনি। আপনার ব্যাপারটা নিয়েই আমায় বেরোতে হয়েছিল। রঘুনাথপুরে তো আর একটা খুন হয়েছিল, যতদূর সম্ভব দ্বিতীয় দিন, আর তারপরেই আপনার বাড়িতে পঞ্চমী। আর এই দুটো খুনের মধ্যেই কিন্তু অনেক যোগাযোগও আছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। তবে পুলিশের মধ্যে একবারও যে কেউ আমাদের বাড়িতে আসেনি
আপনি এটা কি করে বললেন বলুন তো? হ্যাঁ, তেমন কোনো ব্যাপার নয়, পুলিশকে বললাম পুজোর সময়টুকু আপনাদের একটু সময় দিতে। তাছাড়া গোটা ব্যাপারটা যখন আমি দেখছি, তখন পুলিশ আপনাদের শুধু শুধু বারবার জেরা করে বিরক্ত করবে না। তবে আমি আজ আপনাদের একটু জেরা করব। বাড়িতে আমি আর আমার বাবা আর আমার মা, এছাড়া তো আর কেউ থাকে না। তাছাড়া বাড়িতে লোক বলতে এখন ওই 1 মাসের রয়েছে। এক সময় আমাদের বাড়ির লোকজনে ভরা থাকতো। দুপুরে যখন আমরা খেতে বসতাম, তখন ওই যে লম্বা বারান্দা দেখছেন, ওই লম্বা বারান্দা জুড়ে সবাই একসাথে বসতো। আর এখন কি হয়েছে দেখুন, গোটা বাড়ি যেন খা খা করছে। কিন্তু হঠাৎ করে এমন পরিবর্তন? মানে আপনি তো বলছেন যে আপনি যখন খেতে বসেছেন, তার মানে খুব বেশি দিন আগের কথা নয় এটা। খুব বেশি দিন নয়, ওই বছর 15 আগেকার কথা। আমাদের যৌথ পরিবার ছিল, কিন্তু তারপর এক এক করে কলকাতার দিকে চলে যায় অনেকেই। এই বাড়ির অংশ বিক্রি করার কথা ভেবেছিলাম, কিন্তু সবাই, যতদিন বাবা বেঁচে আছেন, বাবা কাউকে কোনো অংশই বিক্রি করতে দেননি। এবং তারপরেই বাড়ি ছেড়ে আমরা 2 দাদা চলে গেলে আর তাদের আটকানো গেল না। আচ্ছা, কলকাতায় মানে কলকাতায় আপনাদের বাড়িতে যারা যারা গেছে, তাদের মধ্যে এমন কেউ আছে যারা মানে যাদের সঙ্গে আপনাদের কোনো সম্পর্ক আছে? আরে কি বলছেন, কলকাতায় আমার ভাই রয়েছে। কলকাতায় ওই নবীনগঞ্জের কাছে একটা কারখানায় আমার ভাই কাজ করে, বেশ ভালো টাকা মাইনে পায়। মোহনবাবু সেখান থেকেই মাসে মাসে টাকা পাঠায় সে। সত্যি বলতে তার টাকাতেই তো আমরা এখানে রয়েছি। ওর পাঠানো টাকাতে চলে যায় কোনো রকমে, নামেই বনেদি বাড়ি, কিন্তু তেমন কিছুই নেই। প্রত্যেক বছর এই পুজো করতে যে কত সমস্যায় পড়তে হয়, কিন্তু বাবা মায়ের ইচ্ছে তাই করতে হয়। নানা রকম কথা শুনতে শুনতে হঠাৎ করে আমার মনে পড়ল নবীগঞ্জের সেই কারখানার কথা, যেটা মহিতোষবাবু বলেছেন কিছুক্ষণ আগে। কথাটা মনে করেই মোহনের মুখে হাসির রেখা ফুটে উঠল এবং তারপরেই মিলিয়ে গেল। তারপর দিগন্তবাবুর সঙ্গে আরও কিছুক্ষণ কথা বলে আমরা এগিয়ে গেলাম মণ্ডপের দিকে, পুরোহিতের কাছে। জগদ্ধাত্রী পুজোতে বাইরে বড় রাস্তার মণ্ডপে এখন আর তেমন একটা ভিড় নেই। আগেই বলেছি জায়গাটা বেশ ফাঁকা, তবে আশেপাশের বাচ্চা কাচ্চাদের দল ঠাকুরের দালানে ঘুরে বেড়াচ্ছে। পুরোহিত মশাই বসে আছে, তার পাশে বসে রয়েছে একটি 16-17 বছরের ছেলে। তাছাড়া আশেপাশে 2-1 মহিলা ঠাকুরের দালানের একপাশে নিজেদের মতোই গল্প করে কথা বলছে। পুজোর জোগাড় করে চলেছে পুরোহিত মশাই। মোহন কিছু একটা বলতেই দিগন্ত চ্যাটার্জি এগিয়ে গিয়ে পুরোহিত মশাইয়ের কানে কিছু একটা বলল। তারপর পুরোহিত মশাই আমাদের দিকে তাকিয়ে একপাশে সরে এলেন। 16-17 বছরের ছেলেটি নিজেই পুজোর জোগাড় যন্ত্র করতে লাগলো। বুঝতে পারলাম পুরোহিত মশাইয়েরই কেউ হবে। মোহন বলল, নমস্কার পুরোহিত মশাই, কিছু মনে করবেন না। পুজোর সময় আপনাকে একটু বিরক্ত করলাম। বিরক্ত যে হয়েছি তা আমি আগেই জানিয়ে দিয়েছিলাম যে এবার পুজোয় কিছু একটা হবে। কতবার করে বললাম পুজোটা করার আগে বাড়ির ভিটেতে একটা শান্তি সস্ত্রায়ন করে নিতে, আমার কথা কেউই শুনল না। আহা পুরোহিত মশাই, আপনি তো নিজেও জানেন কিভাবে পুজোটা প্রত্যেক বছর আমরা করি। তারপর আবার একটা শান্তি সস্ত্রায়ন যোগ্য, অত টাকার খরচ তো আমাদের কাছে নেই। মানে সবই তো আপনি জানেন। এখন যে অনর্থটা হয়ে চলেছে সেগুলো এখন দেখবে কে? তোমরা তো কোনো কথাই বোঝো না। তোমরা কারা বলো তো? আমরা পুলিশের লোক, কলকাতা থেকে এসেছি। এই বাড়িতে যে মৃতদেহটা পড়েছিল সেটা আপনিই প্রথম দেখেছিলেন। আমরা সেই ব্যাপারে আপনার সঙ্গে একটা কথা বলতে চাই। পুলিশের লোক কথাটা শুনে পুরোহিত মশাইয়ের মুখের বিরক্তিটা কেমন যেন উড়ে গেল। আমাদের ঠাকুর দালানের একপাশে সরিয়ে নিয়ে নিজে একটা জায়গায় দাঁড়ালেন। তারপর ভয় পাওয়া গলায় বললেন, আগে বা আমার কথায় তো কেউই বিশ্বাস করলো না। আমি ওদের দেখেছি। দেখেছেন? কাদের দেখেছেন? আমি তখন মাকে গয়না পরানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, কারণ পরদিন ষষ্ঠীর সকালে পুজো রয়েছে। সেই সমস্ত যোগাযন্ত্র করে রাখছিলাম। আর আমি আমার নাতিকেও বারবার ডাকছিলাম। নাতিটা ওই ঠাকুর দালানের একপাশে ঘুমিয়ে পড়েছে। হঠাৎ করে পেছনের দিক থেকে কাদের যেন পায়ের শব্দ শুনতে পেলাম।
বাইরের দরজাটা খোলাই ছিল। গুছিয়ে রেখে নাতিকে নিয়ে আমি আমার বাড়িতে ফিরে যাব। আমার বাড়ি কাছে। গয়না পুড়িয়ে রেখে আপনি বাড়ি ফিরে যাবেন? কিন্তু যদি বাইরে থেকে কেউ এসে গয়নাগুলো চুরি করে নিয়ে যায়? মায়ের গায়ের গয়না চুরি করবে এমন সাহস কারণ নেই। তাছাড়াও নকল গয়না, ও নকল গয়না বেচে বেশি দামও পাবে না। আর আমি যাওয়ার আগে দিগন্তকে দেখে দিয়ে যেতাম। দিগন্তকে আমি ঘুমিয়ে পড়তে বলেছিলাম, আমার সময় লাগবে। আর দিগন্তের মা এরা সবসময় আমাকে বহুত দিন ধরে চেনে। তারা সবাই নিশ্চিন্তে শুয়ে পড়েছে। আমি সমস্ত কাজ ছেড়ে যাব এমন সময় পায়ের শব্দ শুনতে পেলাম, আর তারপরে দরজাটা খুলে গেল। সেখানে বসেছিলাম। তখন চারদিকে লোডশেডিং। হারিকেনের আলোয় বসে রয়েছি, এবং তারপরেই মনে হলো কে যেন দরজা দিয়ে ঢুকলো। আমি ভাবলাম দিগন্ত তাহলে বাইরে গিয়েছিল, কিন্তু না, কেউই কোনো কথা বলল না। তারপর আমি ডাকলাম, কে ওখানে? তখন যেন শুনতে পেলাম কারা কথা বলছে। আসলে দূরের দিকে দৃষ্টি আমার একটু কম, ভালো করে দেখতে পাই না সেভাবে, আর কানেও মাঝে মধ্যে একটু কম শুনি। কিন্তু তখন যেন ঠিক শুনেছিলাম কেউ একজন ঢুকেছে। তারপর কি যেন একটা পড়ার শব্দ হলো। আমি আমার নাতিকে ডেকে তুললাম, বললাম এখানে একটু বস, আমি দেখে আসি। ভয় যে পেয়েছিলাম সে বিষয়ে মিথ্যে কথা বলবো না। হঠাৎ করে বাড়ির ভেতরে ঢুকলো কে, আর দরজা বন্ধ করে চলে গেল। আমি কানেও ভালো শুনি না, চোখেও ভালো দেখি না। রাতের বেলা হলে এই সমস্যা যেন আরও বাড়ে। কখন যে কি হয়। হ্যারিকেনটা তুলে নিয়ে আস্তে আস্তে এগিয়ে গিয়ে দেখি উঠোনের মেঝেতে কে যেন পড়ে রয়েছে। আর তখনই সঙ্গে সঙ্গে আমি চিৎকার করে উঠি। তখন চিৎকার শুনে মায়ের ঘুমটা ভেঙে গিয়েছিল। আসলে মা ঘুমায়নি, কোনো রকমে শুয়েছিল আর কি। মা আমায় ডাকতেই আমি পাশের ঘর থেকে বেরিয়ে এলাম। বাবা বেরিয়ে এসে ব্যালকনির কাছে দাঁড়ালে। এই যে বাড়ির এই দিকটা, ওই ওপরের 3টে ঘর আমরা ব্যবহার করি, আর ঘরগুলো বন্ধই থাকে। এক সময় ওই পাশের ঘরগুলো ভাড়া দিতাম, কিন্তু বাবা মায়ের সেটা পছন্দ না। তাছাড়া ভাইও পছন্দ করে না। ভাই বলেছিল বেশ কিছু টাকা জমিয়ে এখানে এসে এক পাশটা ভেঙে এক পাশে নতুন করে তুলবে। সে যাই হোক, তাড়াতাড়ি নিচে নেমে এসে দেখি পুরোহিত মশাই আর তার নাতি দুজনে ভয় পেয়ে ঠাকুর দালানের কাছে দাঁড়িয়ে কাঁপছে। আমি হ্যারিকেনটা তুলে নিয়ে এগিয়ে গিয়ে দেখলাম লোকটা পড়ে আছে ওইখানে। তারপরে তো চিৎকার চেঁচামেচি করে সবাইকে ডাকলাম। পুলিশের কাছে আপনি এই কথা বলেছিলেন? মানে আপনি কারোর পায়ের শব্দ শুনেছিলেন এবং কারোর কথা শুনতে পেয়েছিলেন? পুলিশ যখন এসেছে তখন আমি ভয় পেয়ে গিয়েছিলাম। পুলিশ তো আমাকে বারবার জিজ্ঞাসা করেছে যে আমি কিছু দেখেছি বা শুনেছি কিনা। তাছাড়া কানে ভালো শুনি না, চোখেও ভালো দেখি না, কি থাকতে কি শুনেছি। তাই পুলিশকে আলাদা করে কিছুই বলিনি। আজ নাতির সঙ্গে কথা বলতে বলতে সেই সমস্ত বিষয়ে বলল, আর তাই আমি আপনাকে বললাম। আপনাদেরকে দেখে ভালো লোক বলেই মনে হয়। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি এসব কিছুই জানি না। মোহন কি যেন ভাবল। পুরোহিত মশাইকে ছেড়ে দেওয়া হলো। দিগন্ত চ্যাটার্জিকে নিয়ে আমরা মণ্ডপের বাইরে বেরিয়ে এলাম। এক জায়গায় দাঁড়িয়ে মোহন বলল, দেখুন ভাই, সন্ধে তো হয়ে এসেছে। আমার মনে হচ্ছে আজকে কিছু একটা ঘটবে। হয় এই রঘুনাথপুরের এমন কোনো একটা বাড়িতে যেখানে জগদ্ধাত্রী পুজো হচ্ছে, আর না হলে আপনাদের বাড়িতেই কিছু একটা ঘটতে পারে। মোহনের কথায় দিগন্ত চ্যাটার্জির মুখটা কেমন যেন বিস্ফারিত হয়ে উঠল। বুঝতে পারলাম যে সে ভীষণ ভয় পেয়েছে। মোহনের একটা হাত চেপে ধরে দিগন্ত চ্যাটার্জি কেমন যেন অদ্ভুতভাবে বলল, বিশ্বাস করুন, আমি সত্যি কিছু জানি না। কেউ আমাদের ক্ষতি করতে চাইলে সে ব্যাপারে আমার কোনো ধারণা নেই। আপনি আমাদের বাঁচান। রাস্তা একটাই আছে, কিন্তু আমাদের ভুলও হতে পারে। হতে পারে আমি যেটা ভাবছি সেটা হবে না। হতে পারে আপনাদের পরিবারের কোনো বিপদ নেই, যে দুজনের বিপদ হওয়ার তাদের তো হয়েই গেছে। যদি সেটাই হয় তাহলে প্রথমত অপরাধীকে আমরা ধরতে পারবো না, আর দ্বিতীয়ত আর কোনো সমস্যাই হবে না। কিন্তু আমার ধারণা যদি ঠিক হয় তাহলে একটা বিপদ হতে পারে। আচ্ছা, এই রঘুনাথপুরের রায়বাড়ির কথা শুনেছেন? রায়বাড়ি? যেখানে জগদ্ধাত্রী পুজো 5 বছর আগে হতো সে বাড়ি? সে পুজো তো বন্ধ হয়ে গেল। তাদের বাড়িতে কারোর সঙ্গে আপনার ভালো পরিচয় আছে? না না, ওদের নাম শুনেছি।
মহিতোষবাবু তার বাড়িতে একটা চাকর আর ওই ছেলে থাকে। তবে শুনেছি ছেলেটা কলকাতার কোথাও কাজ করে। তবে না, তেমনভাবে তো পরিচয় নেই। আমি আর একটু হলে বলেই ফেলছিলাম যে মহিতোষবাবুর ছেলে কলকাতায় যেখানে কাজ করে সেখানে দিগন্তবাবুর ভাইও কাজ করে, কিন্তু কথাটা বলার আগেই মোহন বোধহয় বুঝতে পেরে আমাকে থামিয়ে দিল। দ্রুত আমরা সেখান থেকে বেরিয়ে এলাম। বাড়িতে ফিরতেই দেখি রতনদা ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছে। আমাদের ঢুকতে দেখেই ব্যালকনি থেকে সরে এলো। তারপর দরজা খুলে হাসি মুখে বলল, সেই সকালে বেরিয়েছ, ঠিকমতো খাওয়া দাওয়া নেই, কিছুই নেই, এইভাবে বারে বারে ঘুরে বেড়ালে কি হয়? রতনদা, বিভাস ফিরেছে? না, এখনো ফেরেনি। সে আমায় বলেছিল একটু দেরি হবে, তাই। সে কি, আজও দেরি হবে? কিন্তু আজ তো বলেছিল আমাদের সঙ্গেই বেরোবে। যাই হোক, কি আর করব, আজও বেরোবো না। আচ্ছা, আমরা ওপরের ঘরে গিয়ে বসি। সে কি, তোমরা বেরোবে না? আমি একটু খাবার করে দিই, খেয়ে দিয়ে একটু ঘুরে এসো। আজ অষ্টমী, বাড়িতে থাকতে কি আর ভালো লাগে? তাই করো, কিছু লাগবে না। একটু চা করে দাও, আমরা পোশাক বদলে নিই। চা খেয়ে তারপর না হয় একটু ঘুরে আসি। মোহনের কথা শুনে অবাক হয়ে গেলাম। আজ রাতেও একটা খুন হতে পারে, অথচ মোহন এখন ঘুরতে যাওয়ার কথা বলছে। তার কথার কিছুই বুঝে উঠতে পারছিলাম না, কিন্তু মোহন যখন বলেছে তখন কথাটা শোনা দরকার। তাই ঘরে গিয়ে পোশাক বদলে রতনদার হাতে চা খেয়ে আমরা বেরিয়ে এলাম। বাড়ি থেকে বেরিয়ে এসে রাস্তায় পড়তেই হঠাৎ মোহন বলল, একটা কাজ করো, তুমি একটু এগিয়ে যাও, আমি পেছনে আসছি। ওই চ্যাটার্জি বাড়ির ঠাকুর দালানের কাছাকাছি রাস্তাটায় দাঁড়াও, ভেতরে ঢুকবে না। আরেকটা কথা, তোমায় যেন কেউ দেখতে না পায়। মোহন আমায় একটা অদ্ভুত কথা বলে তাড়াতাড়ি পেছনে সরে গেল। আমি আর কি করি, এগিয়ে গেলাম। ছোট গলি পেরিয়ে সামনে রাস্তা, তারপর সেই রাস্তা চলে গেছে বড় রাস্তার কাছ পর্যন্ত। সেই রাস্তার একপাশেই দিগন্ত চ্যাটার্জির বাড়ির সেই ঠাকুর দালান। তারপর থেকে ছোট মাঠের মতো জায়গা রয়েছে, লম্বা লম্বা পাঁচিল, অন্ধকারও রয়েছে। সেখানে গিয়ে দাঁড়ালাম। যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে ঠাকুর দালানের ভেতরের ঘণ্টা ও কাসরের শব্দ শোনা যায়। মাঝে মধ্যে দু একটা লোক সামনে দিয়ে চলে যাচ্ছে বটে, তবে আমায় দেখলেও চট করে বুঝতে পারবে না। খানিকক্ষণ দাঁড়িয়ে থাকার পর হঠাৎ কি মনে হলো, পেছনের দিকে জঙ্গলের মতো অন্ধকার জায়গাটায় কে যেন হাঁটতে হাঁটতে আমার দিকে এগিয়ে এলো। আমি চমকে উঠলাম, ভাবলাম এখান থেকে ভেতরে চলে যাব নাকি। লোকটা তখন হাঁটতে হাঁটতে আমার দিকে এগিয়ে আসছে। আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। এক পা করে রাস্তার দিকে এগিয়ে যাচ্ছি। এমন সময় ভাবলাম, অচেনা অজানা জায়গায় কোনো বিপদ যদি হয়। তাছাড়া চ্যাটার্জি বাড়িতে আরও একটা খুন হতে পারে। এই কথাটা মনে হতেই দৌড়ে চ্যাটার্জি বাড়ির ভেতরে ঢুকতে যাব, এমন সময় পেছন থেকে মোহনের গলা শুনতে পেলাম। আরে ভয় পাচ্ছ কেন সতীশ? আমার যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ল। তাড়াতাড়ি একপাশের অন্ধকারে সরে এলাম। সেখানে দাঁড়িয়ে মোহন বলল, একটা অদ্ভুত সম্ভাবনা আমার মাথায় এসেছে। আচ্ছা, মনে আছে তুমি বলেছিলে তোমার বন্ধু বিভাস একসময় কলকাতাতে থাকতো? কলকাতাতেই তো থাকতো, আর কলকাতায় কিছু একটা কাজ করতো। তারপর সেখান থেকে এই বছরখানেক আগেই মনে হয় চলে এসেছে। আচ্ছা, এখানে তোমার বন্ধু বিভাস কি কাজ করে, সে ব্যাপারে তুমি কিছু জানো? না, তেমন কিছু তো জানি না। তবে এখানকার কোনো কোম্পানিতে হয়তো কাজ করছে। তবে ওর কাজের ক্ষেত্রে তেমন কোনো কোম্পানির ব্যাপার নেই, কোনো মার্কেটিংয়ের কিছুতেই বোধহয় কাজ করে। আচ্ছা, তোমার এই বন্ধু বিভাসের ব্যাপারে তুমি ঠিক কতটা জানো? খুব বেশি নয়। আমার বন্ধু বলতে কলেজের বছরখানেক আমাদের সঙ্গেই ছিল, তারপরে পড়াশোনা ছেড়ে দিয়েছিল। পরে আবার নাকি কলেজে ভর্তি হয়েছিল, তবে আমাদের সঙ্গে সে আর কোনোভাবেই কোনো সাক্ষাৎ করেনি। সম্প্রতি মাস দুয়েক আগে একবার কলকাতায় আমার সঙ্গে দেখা হয়। আচ্ছা, তোমার কি মনে হয় বলো তো, এই জগদ্ধাত্রী পুজোতে আজ এই অষ্টমীর দিনেও তোমার বন্ধু বিভাস ওই কোম্পানিতেই হোক কিংবা যাই হোক সেখানে কাজে গিয়েছে? আর এই কথাটা সে সত্যি বলছে না মিথ্যে বলছে? আর সে কিন্তু এখনো পর্যন্ত ফিরে আসেনি। রাত কটা বাজতে চলেছে দেখেছ? আমি বুঝতে পারলাম যে রাত অনেকটাই হয়েছে, কিন্তু বিভাসের ব্যাপারে মোহন এত কিছু জানতে চাইছে কেন? না না, ঠিক আছে, কিন্তু আমি তো এটা বুঝতে পারছি না যে সমস্যাটা কি। মানে তুমি কি বলতে চাইছো?
বিভাসের ব্যাপারে তুমি এত আমার কাছে জিজ্ঞাসা করছো কেন? কারণ আমার মনে হচ্ছে রঘুনাথপুরের দ্বিতীয় এবং পঞ্চমীর দিন দুটো খুন হয়েছে। সে দুটো খুনের পেছনেই তোমার বন্ধু বিভাসের হাত রয়েছে, প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে। আর আজ শুধু চ্যাটার্জি বাড়িতেই নয়, রায়বাড়িতেও কোনো রকম বিপদ হতে পারে। তবে রায়বাড়ির ভার আমরা নিতে পারবো না, সেটা পুলিশের ওপর। তবে চ্যাটার্জি বাড়ির ভার কিন্তু আমাদেরই নিতে হবে। মোহনের কথা শুনে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। আমি প্রায় অবাক হয়ে গেলাম। তারপর বললাম, কি বলছো তুমি? বিভাস এরকম কাজ করতে যাবে কেন? আর তাছাড়া তুমি বুঝতে পারছো না, বিভাস নিজেই তো আমাদের এখানে আসার জন্য বলেছিল। আমরা এখানে কবে এসেছি? পঞ্চমীর দিন এখানে এসে পৌঁছেছি, তাই তো? আচ্ছা, বাকি কথা তোমায় পরে বলবো। এখন সে সমস্ত কথা বলার কোনো মানেই হয় না। তুমি এই পাশটা সরে এসো, আমাদের যেন কেউ দেখতে না পারে। একটা কথা তোমায় বলি, রতনদা আমাদেরকে মিথ্যে কথা বলেছে। তুমি খুব ভালো করে খেয়াল করলেই বুঝতে পারতে যে সন্ধেবেলা বাড়িতে ফিরে যাওয়ার সময় রতনদা ব্যালকনি থেকে আমাদের দেখতে পেয়ে নিচে এসে দরজাটা খুলে দিয়েছিল। কিন্তু ব্যালকনি থেকে নিচে এসে দরজা খুলে দিতে অত সময় কিন্তু তার লাগার কথা নয়। বাকি সময়টা সে কী করছিল? এই ব্যাপারটা আমারও মনে হয়েছিল। আমি ভাবলাম বয়স হয়েছে, তাই হয়তো অন্য কোনো কাজ করছিল ব্যালকনিতে, তাই সেটা শেষ করেই নেমে আসতে দেরি হচ্ছে। তাছাড়া আরেকটা ব্যাপার দেখলে, আমরা দুজনে ঘরে ঢোকার পরেই কিন্তু একতলায় ঘরের যেখানে রতনদা থাকে সেই ঘরের দরজাটা কিন্তু বন্ধ ছিল। যতদূর মনে হলো দরজাটা ভেতর থেকেই বন্ধ ছিল। আর রতনদা ভেতরে ঢুকেই কিন্তু আমাদের বাইরে যাওয়ার কথা বলে অন্যমনস্ক করে দিতে চাইল, এবং সিঁড়ির কাছে এমনভাবে দাঁড়ালো যাতে আমরা একতলা ঘরেরগুলোর দিকে না গিয়ে দোতলায় ছেড়ে দিয়ে উঠে যাই। তার মানে তুমি বলতে চাইছো ঘরে তখন কেউ ছিল? ঘরে কেউ নয়, ঘরে দুজন ছিল। তুমি একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারতে। সিঁড়ির তলায় সামনের দিকে, মানে যেখানে জুতো থাকে, দুটো অচেনা কারোর জুতো সেখানে রাখা ছিল। কিন্তু আমরা ঘরে ঢোকার আগে এই জুতোগুলো পা দিয়ে সরিয়ে দেওয়া হয়েছিল। দরজা খোলার আগে একটা ঘষানোর মতো হালকা শব্দ আমি শুনতে পেয়েছিলাম। আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না মোহন। তুমি কি বলতে চাইছো আমাকে একটু পরিষ্কার করে বললে ভালো হয়। আমি বলতে চাইছি, এই সময় তোমার বন্ধু বিভাসের বাড়িতে বিভাসের সঙ্গে আরও একজন রয়েছে। আমি এখানে আসার আগেই তোমার বন্ধুর পাশের বাড়ির এক ভদ্রলোক নিমাই হালদারের টেলিফোন থেকে একবার টেলিফোন করে দিয়েছি মিস্টার সরকারকে। মিস্টার সরকার পুলিশ ফোর্সের কয়েকজনকে সাদা পোশাকে রাখবেন, ওই মহিতোষবাবুর বাড়িতেই। মহিতোষবাবুকে আমার কথা বললে তিনি আপত্তি করবেন না। একজন লোক তার বাড়ির ভেতরেই থাকবে। আমি আর তুমি পাহারা দেব চ্যাটার্জি বাড়িতে। আশা করছি অষ্টমীর পুজোর আর কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে। ভেতরের দিকে লোকজনও কম। পুজো শেষ হলে সবাই চলে যাবে। পুরোহিত এমনকি ওদের বাড়ির লোকেরাও থাকবে। তখন তাদের উপরে আক্রমণ হবে। কিন্তু এই আক্রমণের কারণ কি? মোটিভ যে একটা আছে সেটা তো বোঝাই যাচ্ছে, কিন্তু মোটিভটা যে আসলে কি এই মুহূর্তে আমি সেটা ধরতে পারিনি। তবে আশা করছি ঠিকই বার করতে পারবো। তবে আমাদের কতক্ষণ অপেক্ষা করতে হবে সেটা কিন্তু আমার জানা নেই। আমি অপেক্ষা করলাম। কতক্ষণ অপেক্ষা করেছিলাম সত্যি আমার মনে নেই। আস্তে আস্তে পূজা শেষ হতেই আশপাশটা ফাঁকা হয়ে গেল। সবাই যে যার কাজ করতে লাগলো। দিগন্ত চ্যাটার্জি এবং তার বাবাকে দেখতে পেলাম উঠে নিজের ঘরে চলে গেল। আমরা অন্ধকার জায়গাটাতে চুপ করে বসে রয়েছি। ভেতরের আলোগুলোও কমে এসেছে। এমন সময় হঠাৎ করে লোডশেডিং হলো, আর তখনই মোহন আস্তে আস্তে বলল, খবরদার, সাবধান। লোডশেডিং হয়েছে যখন, তখন এখনই কিছু একটা ঘটবে। ঠিক তখনই আমরা দুটো পায়ের শব্দ শুনতে পেলাম। আস্তে আস্তে কেউ ছোট রাস্তা ধরে এদিকেই আসছে। আমরা অন্ধকারের মধ্যে গ্রামের সেই পাঁচিলের কাছে উকি মেরে দেখার চেষ্টা করলাম, কিন্তু প্রথমে কিছুই দেখা গেল না। তারপর একটা টর্চ জ্বলে উঠেই হঠাৎ করে নিভে গেল। মোহন ধীরে ধীরে বলল, এখন কিছু হবে না, ওরা চ্যাটার্জি বাড়িতে আগে ঢুকুক। ওরা কি করতে চাইছে সেটাকে দেখি, তারপর। আমরা রুদ্ধশ্বাসে অপেক্ষা করতে লাগলাম। ছায়ামূর্তি দুটো আস্তে আস্তে হেঁটে চ্যাটার্জির বাড়িতে ঢুকলো। তারপর পুরোহিত মশাইয়ের গলা শোনা গেল, এই তোমরা কারা? এখানে কি করছো?
কোনো কথা শোনবার আগেই পুরোহিত মশাইয়ের মুখে হঠাৎ চিৎকার শুনতে পেলাম। কেউ যেন কোনো কিছু দিয়ে তাকে আঘাত করেছে। তিনি মেঝের উপর পড়ে গেছেন। মোহন তাড়াতাড়ি বলল, তাড়াতাড়ি চলে এসো। এই নাও, এই রিভলভারটা তোমার কাছে রেখে দাও। রিভলভারটা হাতে নিয়ে আমি এগিয়ে গেলাম। মোহনের সঙ্গে এর আগে অনেক কাজে আমি সঙ্গ দিয়েছি, তাই রিভলভার হাতে পেতেই গোটা শরীরটা কেমন যেন শিরশির করে উঠল। অন্ধকারকে আশ্রয় করে সোজা সামনের দিকে এগিয়ে যেতেই দেখি পুরোহিত মশাই যেখানে পড়ে আছেন সেখানে রক্ত ঝরছে। পুরোহিত মশাইয়ের কপালের একটা পাশ ফেটে রক্ত বেরিয়ে আসছে। হেরিকেনের আলোতে সবটাই দেখা যায়। আর সে আলোতে দেখতে পেলাম ঠাকুর দালানের এক পাশে কে যেন দাঁড়িয়ে রয়েছে অন্ধকারে। একজন হাঁটতে হাঁটতে এগিয়ে গেছে ওপরে যাওয়ার সিঁড়িটার দিকে। মোহন দ্রুত এগিয়ে গেল সামনের দিকে। তারপর পেছন থেকে ছায়ামূর্তিটার মুখটা চেপে ধরল। মোহন আন্দাজ করতে পারেনি যে আমরা এত তাড়াতাড়ি চলে যাব সেখানে। তাড়াতাড়ি, ওই মণ্ডপের পাশে একটা দড়ি রাখা আছে, বোধহয় কোনো কাজের জন্যই রাখা হয়েছিল। নিয়ে এসো, তাড়াতাড়ি ওটাকে নিয়ে এসো, তারপরে এইখানে বেঁধে রাখো। মোহনের কথা শুনে ছেলেটাও এগিয়ে গেল। আমরা দুজন মিলেই তাকে ধরলাম। তার মুখেও শক্ত করে কাপড় চাপা দিয়ে তাকে অন্ধকারে থামে বেঁধে রাখা হলো। পুরোহিত মশাইয়ের কপালের রক্ত বন্ধ করবার জন্য একটা কাপড় তার কপালে চেপে ধরা হলো। তারপর পুরোহিত মশাইকে আর সেই ছেলেটিকে একপাশে অন্ধকারে সরিয়ে রেখে ছেলেটাকে সেখানে দাঁড়াতে বলে আমি আর মোহন উঠে গেলাম দরজা দিয়ে। বেশ খানিকটা উঠেছি সিঁড়ি বেয়ে ওপরে উঠে এসেছি। ঠিক তখনই দিগন্ত চ্যাটার্জির গলা শুনতে পেলাম। কিন্তু তুমি কে? কেন এভাবে আমাদের মারতে চাইছো বলো তো? হ্যাঁ, আমি কে সেটা তোর না জানলেও চলবে, তবে শুধু এইটুকু জেনে মর যে তোকে মরতে হচ্ছে তোর ভাইয়েরই জন্য। তোর মৃত্যুর পর তোর বাবা মা দুজনকেই আমি মারব, যাতে তোর ভাই জানতে পারে সে কার সাথে শত্রুতা করেছে। দেখো, তোমার সঙ্গে আমার ভাইয়ের কি হয়েছে তা আমি জানি না, কিন্তু আমার ভাই অকারণে কারোর ক্ষতি করতে পারে না, এটা আমি জানি। কথাটা বলার সঙ্গে সঙ্গে দিগন্ত চ্যাটার্জির মুখ থেকে আর্তনাদ বেরিয়ে এলো। কিছু একটা পড়ে যাওয়ার শব্দ শুনতে পেলাম। আমরা তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে উঠতেই পায়ে শব্দ হলো, আর তাতেই মূর্তিটা যেন ছিটকে এলো। সিঁড়ির কাছে তার হাতের ছুরিটা অন্ধকার লক্ষ্য করে একবার চালিয়ে দিল। মোহন আমার জামার পেছনটা ধরে একবার পেছনের দিকে টেনেছিল, না হলে ছুরির ফলাটা হয়তো আমার গলার কাছে এসে লাগতো। হুড়মুড় করে আমি নিচে পড়ে গেলাম, আর সেই সুযোগে মোহন এগিয়ে গিয়ে লোকটার তলপেট বরাবর একটা মারল খুশি। মুখে একটা আর্তনাদ করেই লোকটা পড়ে যায়, আর সেই সঙ্গে পড়ে যায় তার ছুরিটাও। সঙ্গে সঙ্গে আমি সিঁড়ি বেয়ে ওপরে উঠে এলাম এবং এগিয়ে দেখি যে দিগন্ত চ্যাটার্জির তেমন কোনো ক্ষতি হয়নি। তার মাথার একপাশে আঘাত লেগেছে, বোধহয় তাকে ধাক্কা দিয়ে দেওয়ালে ফেলে দেওয়া হয়েছিল তাই। মূর্তি মেঝেতে পড়ে আছে, তবে তার দিকে তাকাতেই আমি চমকে উঠলাম। জামাটা কেমন যেন চেনা চেনা বলে মনে হচ্ছে। অপরাধীর মুখটা কালো কাপড় দিয়ে ঢাকা, শুধু নাক আর চোখটাই দেখা যাচ্ছে। তবে কেমন যেন মনে হলো যে যে ওই দুটো চোখ আমাদের চেনা। মোহন ততক্ষণে তার হাত দুটো পেছনের দিকে শক্ত করে বেঁধে ফেলেছে। ছুরিটা হাতে তুলে নাও সতীশ, এবার বিশ্বাস হলো? আমি যেন তখনও বিশ্বাস করতে পারছিলাম না। কাপড়ের আড়ালে লুকিয়ে থাকা মুখটা যে আমার বন্ধু বিভাসের মতো সেটা আমার মনে হতে লাগলো। ততক্ষণে পাশের ঘর থেকে দিগন্ত চ্যাটার্জির মা বাবা দুজনেই বেরিয়ে এসেছেন। তারাও ভীষণ ভয় পেয়ে গিয়েছে। সবাইকে সমস্তটা বুঝিয়ে দিয়ে তাদের সবাইকে একটি ঘরে রাখা হলো। এমনকি পুরোহিত মশাইকেও সেখানে রেখে দিগন্ত চ্যাটার্জির জ্ঞান ফিরিয়ে আনতে নিতাইকে পাঠানো হলো ডাক্তারের খোঁজে। ডাক্তার এলো কিছুক্ষণ পর। এদিকে মোহন কিছুক্ষণের জন্য বাইরে বেরিয়েছে, এখনও ফেরেনি। ফিরল অনেকক্ষণ পর। তার সঙ্গে মিস্টার সরকার এবং পুলিশ, সাথে পুলিশের জিপও রয়েছে তাদের সঙ্গে। আজ যদি পুলিশের পাহারা ওই রায় বাড়িতে না থাকতো তাহলে আজ একটা দুর্ঘটনা ঘটে যেত। তবে আপনি এতটা নিশ্চিত হলেন কি করে যে আজ একসাথে দুটো বাড়িতে আক্রমণ হতে পারে? সমস্ত কথাই বলবো। প্রথমে অপরাধীর মুখটা দেখা প্রয়োজন। অপরাধীর মুখ দেখলে হয়তো সমস্ত কিছুই বুঝতে পারবেন। কথাটা বলে মোহন এগিয়ে গিয়ে বিভাসের মুখ থেকে কাপড়টা সরিয়ে দিল। আমি যদিও আন্দাজ করেছিলাম, তাও দেখে যেন চমকে উঠলাম। দিগন্ত চ্যাটার্জি এবং তার মা বাবা দুজনেই চমকে উঠলেন। মিস্টার সরকার বললেন, এ কি, ওনাকে তো এখানেও দেখেছি। সেদিন যখন মৃতদেহ পড়েছিল তখন উনি তো মনে হয় এখানে ছিলেন। ঠিক, সেদিন বিভাস এখানে এসেছিল,
এমনকি আমরাও এসেছিলাম। সত্যি বলতে আমরা বিভাসের বাড়িতে এই জগদ্ধাত্রী পুজো উপলক্ষে এসেছিলাম, কিন্তু বিভাসও বোধহয় বুঝতে পারেনি আমরা এমন সময় এখানে এসে পড়ব, আর এই গোটা ব্যাপারটাই আমরা এমনভাবে জড়িয়ে পড়ব। তাই তো বিভাস? বিভাস মাথা নিচু করে রইল। তার পাশে থাকা লোকটাও একইভাবে চুপ করেই রইল। কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না, এই সমস্ত ব্যাপার হচ্ছেটা কি? দিগন্ত চ্যাটার্জির মা বাবা সবকিছুই জানতে চাইলেন। এমনকি মিস্টার সরকারও মোহনকে বারবার বলতে লাগলো সমস্ত কথা খুলে বলবার জন্য। তোমায় একটা কথা বলি, বিভাস আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিল ঠিকই, কিন্তু সে ভাবতে পারেনি আমরা এখানে চলে আসব। সতীশ হয়তো ব্যাপারটা ভুলে গেছে, কিন্তু সে আমায় বলেছিল যেদিন বিভাসের সঙ্গে তা দেখা হয় সেদিন সে নিজে বিভাসকে বলেছিল যে রঘুনাথপুরের বিখ্যাত জগদ্ধাত্রী পুজো দেখতে যাওয়ার কথা, এবং তারই পরিপ্রেক্ষিতে বিভাস তাকে আমন্ত্রণ জানিয়েছিল। আর আমরা এখানে কিন্তু বিভাসকে পুরোপুরি জানিয়ে আসিনি, আমাদের কাছে তার ঠিকানাটা আগে থেকেই ছিল, তাই হঠাৎ করেই আমরা চলে আসি। বিভাস কিন্তু ভাবতে পারিনি যে আমরা সত্যিই চলে আসব, কিন্তু ততক্ষণে একটা খুন হয়ে গেছে। আমরা এখানে এসেছি পঞ্চমীর দিন, সেদিন একটা খুন করতে হবে। তাই বিভাস খেয়ে দিয়ে সেদিন দুপুরের দিকে বেরিয়ে যাওয়ার জন্য তার অফিসের কাজের কথা বলে। একেবারে সে নিজের কাজ সেরে তারপর বাড়িতে ফিরে এসেছিল। কারণ আমার মনে আছে বিভাস বাড়িতে ফিরে আসার বেশ কিছুক্ষণ পরেই আশেপাশে চিৎকার আর কোলাহল শোনা গিয়েছিল, এবং তারপর বিভাস এবং আমরা দুজনে এখানে এসে মৃতদেহটা দেখতে পাই। পুরোহিত মশাই দুজনকে এই বাড়িতে ঢুকতে দেখেছিলেন, কথাও বলতে দেখেছিলেন, তবে তিনি ব্যাপারটা ভালো করে বুঝতে পারেনি বলেই পুলিশের কাছে কিছু বলেননি। আর ওই মহিতোষবাবুর বাড়িতে সেখানেও কি তাদের চাকর জীবন কথা বলতে শুনেছিল কাউকে? ওই বাড়িতে ওই সময় কেউ জেগে থাকতে পারে সে কথা বোধহয় ওরা বুঝতে পারেনি, তাই সেই বাড়িতেই ওরা কথা বলছিল। এবার আসি অন্য কথায়, এর উদ্দেশ্য আসলে কি? কি উদ্দেশ্যে বিভাস এই কাজগুলো করে? তার উদ্দেশ্য কি প্রতিশোধ? এইবার মোহনের কথায় বিভাস যেন কিরকম ক্রুদ্ধভাবে তার দিকে তাকালো, তারপর মাথা নামিয়ে নিল। বিভাস 1 বছর আগে কলকাতাতে ছিল। সেখানে দিগন্ত চ্যাটার্জির ভাই অনন্ত চ্যাটার্জি এবং মনোহিত রায়ের ছেলে মনতোষ রায়, এই দুজনের সঙ্গে সে একটা কারখানায় কাজ করত। তিনজনে বেশ ভালোই পদে ছিল, কিন্তু কারখানার কাজের মধ্যেই মাল তৈরি থেকে শুরু করে জিনিসপত্রের হিসাব রাখা অনেক কিছুই এদেরকেই করতে হতো। মনতোষ আর অনন্ত নিজেদের কাজ বেশ ভালোভাবেই করছিল, কিন্তু বিভাস নিজের কাজ ভালোভাবে করছিল না। তার প্রয়োজন ছিল অনেক টাকা, তাই 2 নম্বর পথে সে কলকারখানার মাল বিক্রি করে বেশ কিছু টাকাও আয় করে ফেলেছিল। আরও টাকা তার প্রয়োজন ছিল, তাই সে কাজ করেই চলেছিল। একসময় অনন্ত আর মনতোষের কাছে ধরা পড়ে যায়। মিথ্যে কথা, ম্যানেজার অনন্ত দুজনেই আমার সঙ্গে সেই কাজ করত, অথচ যখন যখন সবাই ব্যাপারটা জেনে যায় তখন ওরা সমস্ত ব্যাপারটা আমার উপর চাপিয়ে দেয়। না হলে কারখানা থেকে আর কত মাইনে দেয়? প্রত্যেক মাসে মাসে ওরা বাড়িতে মোটা টাকা পাঠায়। কলকাতায় থাকার খরচা, আরও অনেক খরচা, সেগুলো কিভাবে চলে সেটা তো কেউ ভেবে দেখেনি। আসলে বিভাস সত্যি বলছে না ওরা দুজনে সত্যি বলছিল সেই কথা এই মুহূর্তে আমার জানা নেই, তাই এ ব্যাপারে আরও অনেক কিছু ব্যাপারই জানতে হবে। রতনদা তার বাড়িতে দেখাশোনা করত, তখন থেকেই সে এখানে থাকত। প্রথমে সে বিভাসের পরিবারের সঙ্গে অনেক আগে থেকেই ছিল, সমস্ত কথাই জানত। রতনদার সঙ্গে পরিকল্পনা করে বিভাস ঠিক প্রতিশোধ নেবেই, কিন্তু কিভাবে প্রতিশোধ নেওয়া যায়? আর যে অচেনা দুটো লোক তাদের ওভাবে ধরে রাখা এবং তাদেরকে ওভাবে খুন করা? প্রথমে আমি ভেবেছিলাম ওদেরকে হয়তো অকারণেই ধরে রাখা হয়েছে, কিংবা ওদের অকারণেই খুন করে ওই 2 পরিবারের মানুষকে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু তারপরে অনেক খোঁজ খবর করে জানা যায় অনন্ত আর মনতোষ এবং তাদের সঙ্গে বিভাস, এরা যে দুজন লোকের সঙ্গে তাদের 2 নম্বরই ব্যবসার কাজ করত, তাদের মধ্যে দুজন ছিল এই খুন হওয়া দুজন। ব্যবসার ক্ষেত্রে কিংবা কোনো কারণেই দুজনের সাথে বিভাসের আবার দেখা হয়, এবং সে ঠিক তখনই ঠিক করে তাদেরকে বাড়িতে নিয়ে আসবে, আর তাদেরকে বাড়িতেও নিয়ে আসে, এবং তাদেরকে একটা ঘরে আটকে রাখে প্রায় 2-3 দিন। জল এবং খাবার না পেয়ে তাদের এমনিতেই মরমর অবস্থা হয়েছিল। তারপর অমলের সাহায্যে বিভাস তার নিজের কাজ করে,
প্রথমে খুন করে একজনকে, তারপর তাকে ফেলে দিয়ে আসে ওই মহিতোষ রায়ের বাড়িতে, এবং তারপর পঞ্চমীর দিন মৃতদেহটা ফেলে দেয় এই বাড়িতে। এবার প্রশ্ন হলো, তার মাঝের 2 দিন সে কি করল? আর যদি মাঝের 2 দিন লোকটা জীবিত থাকে, তাহলে দুজনকে সে আলাদা আলাদা করে ধরে রেখেছিল নাকি একসঙ্গেই ধরে রেখেছিল? সরকার সম্মতিসূচক মাথা নাড়ালো। আমি কলকাতায় খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি, সেখান থেকে এই দুজনের মধ্যে একজন বেরিয়েছিল প্রায় 3-4 দিন আগে। সে ওখান থেকে চন্দননগরে কি একটা কাজে এসেছিল বোধহয়। তার সঙ্গে তখনই বিভাসে দেখা হয়ে যায়, এবং তারপর দ্বিতীয় দিন আসার কথা দ্বিতীয় জনের। তাদের এখানে ব্যবসার বা কোনো কাজের প্রয়োজন ছিল না, কিন্তু এখানে আসার পরে প্রথমজন নিখোঁজ হয়ে যাওয়ার পরে দ্বিতীয়জন যখন এখানে আসে, তাকেও বিভাস কোনো রকমে ভুলিয়ে ভালিয়ে তার বাড়িতে নিয়ে আসে। পুরনো ব্যবসায়ের সঙ্গী, তাই তার উপরে তার কোনো সন্দেহ হয়নি, এবং তাতেই তাদেরকে 3 দিন বাড়িতে রেখে প্রথমে সমস্ত ব্যাপারটা গুছিয়ে নেয় বিভাস, এবং তারপর তাদেরকে খুন করে, আর তারপর তাদের মৃতদেহ ফেলে দেয় ওই 2 বাড়িতে। আসলে 2টো মৃতদেহ ফেলার একটাই কারণ ছিল, বিভাস ভেবেছিল ওরা দুজন জগদ্ধাত্রী পুজো এখানে আছে, এবং ওই দুজনের মৃতদেহ দেখলেই তারা বুঝতে পারবে আসলে ওদের কেন মরতে হয়েছে। কিন্তু ওরা দুজন যে এই বাড়িতে আসে না, তাই বিভাসের পরিকল্পনাটা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। তার মধ্যেই আমরা এখানে এসে পড়েছি। তাই বিভাস প্রত্যেক দিনই কাজের ছুতোয় অনেক দেরি করে বাড়িতে ফিরত। আসলে সে তার এক বন্ধুর সঙ্গে পরিকল্পনা করত, কিন্তু আজ যখন আমি ইচ্ছে করেই দেরি করে বাড়িতে ফিরি, তখন রতনদা বোধহয় কোনোভাবে বিভাসকে খবর দিয়েছিল যে আমাদের ফিরতে দেরি হবে, তাই ওরা বাড়িতে এসেছিল এবং আজই পরিকল্পনা করে ফেলে। তার অন্য একটা কারণ রয়েছে। আমি রতনদাকে সকালে বেরিয়ে যাওয়ার আগে একটা গল্প বলেছিলাম। আমি বলেছিলাম আজকের দিনটা হয়ে গেলে নবমী থেকে যে 2 বাড়িতে মৃতদেহ পড়েছে এবং তার সঙ্গে রঘুনাথপুরের যে কটা বাড়িতে যেখানে যেখানে জগদ্ধাত্রী পুজো হতো কিংবা এখন হয়, সে সমস্ত বাড়িতেই পুলিশি পাহারা বসবে, এবং সেটাই কাজে লেগে যায়। রতনদাও সন্ধেবেলা সেই কথা জানিয়ে দেয় বিভাসকে, তাই বিভাস আজই নিজের কাজটা করবে বলে বেরিয়ে আসে। আমার যতটা মনে হয়েছিল সমস্ত কথা আমি বলেছি। যদি কোনো কিছু ভুল বলে থাকি তাহলে তুমি বলতে পারো বিভাস। একটানা এতক্ষণ কথা বলে মোহন এবার চুপ করল। ঘরের মধ্যে যেন পিন পড়লেও শব্দ শোনা যায়। বিভাস তারপর আস্তে আস্তে বলল, আমি কখনোই এই কাজের সঙ্গে যুক্ত হতাম না। অনন্ত আর মনিতোষ এই কাজের সঙ্গে জড়িয়ে পড়তে বলেছিল না হলে এখানে টিকে থাকা যাবে না। কিন্তু শুধু জড়িয়ে পড়া তো আমার ভাগ্যে ছিল না স্যার। আমি চেয়েছিলাম এই পথটা বাড়াতে, তাই ওই দুজনের সঙ্গে আমি নিজেই যোগাযোগ করি, আর তাদের সাহায্যেই কারখানা থেকে বেশ কিছু মাল রাতের অন্ধকারে আমি বাইরে পাঠিয়ে দিতাম। অনন্ত আর মনিতোষের কাজ ছিল শুধু মালগুলোকে কারখানার পেছনের দিকের গোডাউনের কাছে নিয়ে যাওয়া। সেখান থেকে দুজনেই সেই মাল প্রাচীরের ওপারে পাচার করে দিত। প্রাচীরের ওপারেই থাকতো ওদের দুজনের গাড়ি। সেই গাড়ি নিয়ে ওরা রাতের অন্ধকারে চলে যেত। কিন্তু একদিন আমি ধরা পড়ে গেলাম। যেভাবেই হোক ব্যাপারটা কেউ বুঝতে পেরে গিয়েছিল, আর তাই কারখানার ম্যানেজারকে সমস্ত কথা বলে দিয়েছিল। সেই রাতেই আমি ধরা পড়ে যাই। আমার সঙ্গে যারা দুজন মালে ফেলছিল তাদেরও চাকরি যায়। পুলিশের ব্যাপার হয়েছিল, তবে বেশ কিছু টাকা দিয়ে এবং চাকরি ছেড়ে দিয়ে আমরা সেখান থেকে বেঁচে ফিরতে পারি। তখন অনন্ত আর মনিতোষ কোনো সাহায্য করেনি। পরে আমি কয়েকবার বলেছিলাম, কলকাতায় গিয়ে ওদের সঙ্গে দেখাও করেছিলাম, বলেছিলাম আমাকে সাহায্য করার কথা, কিন্তু যাদের জন্য আমি এই সমস্ত কিছু করলাম তারাই সাহায্য করলো না। আর তাই তুমি এমন কাজ করলে। কিন্তু 1 বছর কেন? 1 বছর ধরে কেন তুমি অপেক্ষা করলে? আমি তখন মনে মনে প্রতিশোধ নেওয়ার কথা ভেবেছিলাম। তারপরে অমলের সঙ্গে দেখা হয় মাসখানেক আগে। অমলের সঙ্গে সব প্ল্যানটা আমি করেছিলাম। তারপর মনে করলাম জগদ্ধাত্রী পুজোতে তো ওরা এখানে আসবে, আর তখন ওদের দুজনের মধ্যে একজনের সঙ্গে আমার দেখা তো হয়েই যাবে। হয়েও গেল এই রঘুনাথপুরে। তারপর ব্যাপারটা অদ্ভুতভাবেই হয়ে যায়। লোকটাকে আমি বাড়িতে এনেছিলাম ভালোভাবেই। বাড়িতে এসে খাওয়া দাওয়ার পর সামান্য নেশা করে তারপর কথায় কথায় সেদিনের কথাটা উঠে যায়। লোকটা আমায় এই কথা ও কথা আমার অবস্থার উপর মশকরা করতে থাকে। আমারও বেশ রাগ হয়।
রাগের মাথায় ওর গলা টিপে মারতে চাই। তখন আমায় রতনদা আর অমলদা আটকায়। তারপর অমলদার কথাতে ওকে বেঁধে রাখি। তারপরে জানতে পারি আর একজন আসবে। তখন গোটা পরিকল্পনাটা আমরা করে ফেলি। কিন্তু যদি তুমি জানতে যে আমরা আসব, তাহলে হয়তো এমন পরিকল্পনা করতে না। আমরা এখানে আসার পরেই তোমার পরিকল্পনাটা ভেস্তে গেল। আমি ভেবেছিলাম মোহনবাবু হয়তো আমায় ধরতে পারবে না। ভেবেছিলাম আজকের মধ্যে কাজটা শেষ করে কাল থেকে মোহনবাবুদের সঙ্গে সারাদিন থাকব, তাহলে তিনি আর কিছুই মনে করবেন না। কিন্তু না, শেষ রক্ষাটা আর হলো না। রতনদা বড্ড ভুল করে ফেলল। তাছাড়া ভুল আমিও তো করেছিলাম। মা বারবার অমলের সঙ্গে বাইরে থেকে গোটা ব্যাপারটা নিয়ে আলোচনা করা আর প্ল্যান করতে করতে আমায় প্রতিদিন বাইরে বের হতে হচ্ছিল। সেখানেই ভুলটা হয়ে যায়। মিস্টার সরকারের সঙ্গে কথা হওয়ার পরেই তোমার পাশের বাড়ির এক ভদ্রলোকের টেলিফোন থেকে আমি তার সঙ্গে কথা বলি। আর সকালে যখন তুমি বেরিয়েছিলে, তখন সাদা পোশাকের পুলিশ তোমায় ফলো করে এবং দেখতে পাই তুমি কোনো কারখানা কিংবা কোম্পানিতে নয়, তুমি একটা পরিত্যক্ত জায়গায় গিয়েছ। তারপরের বাকি সমস্তটা তোমার ছোট ছোট ভুল এবং আমার মনে হওয়া বেশ কয়েকটা খটকা একসাথে মেলাতেই বাকি সমস্তটাই পরিষ্কার হয়ে গেল। তারপরেই মনে পড়ল সতীশ আমায় বলেছিল রঘুনাথপুরে আসার কথাটা তুমি ওকে বলনি, ও তোমায় বলেছিল এবং তুমি সম্মতি দিয়েছিলে মাত্র। যদিও তখন তুমি এই সমস্ত কথা কিছুই জানতে না, তবে প্রতিশোধ নিতে গিয়ে এমন একটা কাজ তুমি করে ফেললে যাতে তোমার অপরাধটা অনেক বেড়ে গেল। এইবার আইনের হাত থেকে নিস্তার পাবে বলে তো আমার মনে হয় না। আমি আর কিছু বললাম না, চুপ করে রইলাম। সে রাতে আমরা দিগন্ত চ্যাটার্জির বাড়িতেই ছিলাম। মিস্টার সরকার, বিভাস, তার বন্ধু অমল এবং রতনদা সকলকেই ধরে নিয়ে গেল। পুরোহিত মশাইকে সেদিন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরদিন সকালেই আমরা রঘুনাথপুর ছেড়ে এসেছিলাম। তবে বেশ মনে আছে, বেরিয়ে যাওয়ার আগেও বিভাস একবারও আমাদের মুখের দিকে তাকায়নি। শুধু পথে মোহন একবার বলেছিল, সব বন্ধু যেমন বন্ধু হয় না, তেমনি সব শত্রুও কিন্তু শত্রু হয় না। বুঝলে সতীশ, আমরা মাঝে মাঝে মানুষ চিন্তা অনেক ভুল করি। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে লাইক এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।